হ্যাঁ, আসসালামু আলাইকুম। আহ, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সাউন্ডও আমি শুনতে পাচ্ছি। সুতরাং আমরা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। হঠাৎ ইনশাআল্লাহ। করে হঠাৎ করে ছুটি নিলেন কিসের জন্য? হঠাৎ করে ছুটি বলতে আমাদের তো বাৎসরিক যেটা ছুটি আছে এটা ওই বছরই শেষ করতে হয়। তো গত আচ্ছা আচ্ছা। বছরও দেশে যাওয়া হয় নাই করোনার কারণে। এই বছরের হ্যাঁ। সম্ভাবনা খুবই কম, যার হুম। কারণে একটু ছুটি নেওয়া আর কি। আর একটা বিষয় হচ্ছে বছরের এখন প্রায় অর্ধেকটা শেষ, আমরা লাস্ট স্টেজে আছি। এই জন্য আচ্ছা আচ্ছা। মোটামুটি ছুটিটা নেওয়া হয়। তাছাড়া ইদানিং আহ, একেবারে সময় ম্যানেজ করতে পারতেছি না ওইভাবে করে। এটা কিছু শিখবো কিছু করবো স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা, ওইভাবে করে ম্যানেজ হ্যাঁ, করতে পারতেছি না সময়টা। অফিসে 8-10 ঘন্টা কাজ করার পরে বাসায় আসার পরে এটা ওইভাবে করে ব্রেনটা কাজ করে না। শরীরের উপর একটা চাপ থাকে, মেন্টালি একটা প্রেশার থাকে। হ্যাঁ। জি। যাক, তাহলে ছুটি আপনার কি? কয়দিনের আছে আপনার? আমার ছুটি আছে হচ্ছে আপনার 2 সপ্তাহ, 2 সপ্তাহ 14 দিনের। 14 দিনের 14 দিন ভিতরে তো একদিন, একদিন 2 দিন অলরেডি চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তো যাক আপনি এই নাকি সময়টা আপনি। শারীরিক এরকম একটা মেসেজ দেখছিলাম, ফেসবুকে পোস্ট করছিলেন। এখন কি অবস্থা আপনার শারীরিক অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ইস্যুটা আপনার গ্যাস হয়েছিল আর কি। হ্যাঁ, গ্যাস থেকেই মূলত আচ্ছা আচ্ছা। হয়েছে, পরে যেটা বুঝলাম। তো ওই রিলেটেড কিছু ওষুধ এবং আহ শরবত টরবত পানি টানি এই জাতীয় জিনিস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো। হ্যাঁ, মেজর কোনো ইস্যু না মনে হচ্ছে আর কি। দোয়া রাখেন যেন ওইরকম কিছু না যায় আর কি। এখন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমি সুস্থই আছি বা ভালোই আছি আর কি। তো রেদন করিম ভাই, আপনি আহ, যে বিষয়টা নিয়ে শেখা শুরু করছিলেন, আপনি সম্ভবত এসইউ নাকি সোশ্যাল মিডিয়া, কোনটার উপরে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন? আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বেস কোন একটা বিজনেস তৈরি করব, আমার এটা স্বপ্ন নিয়ে মূলত এই লাইনে বা আপনাদের সাথে আসা, পরিচয় হওয়া বা এই কোর্সে করতে হয় আচ্ছা, এরকম। যাক আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনি কি আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যেই ফেসবুক মডিউলটা আছে, এই মডিউলটার সবগুলা ভিডিও আপনি দেখছেন কিনা, যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে? জি, সবগুলো ভিডিও আমি দেখছি এবং এখানকার কিছু কিছু আহ, উম, বুস্টিং করা এবং পেজ তৈরি করে এটাকে প্রমোট করা, প্রোডাক্ট প্রমোট করা, সার্ভিস প্রমোট করা, এগুলো নিয়ে আমি আজকে থেকে আরো 3-4 বছর আগে আমি এটা দেশে একটা বিজনেস করতে চাইছিলাম, তখন কাজ করছিলাম নিজে নিজে। আচ্ছা। তো হুম। ওখানকার কিছুটা হয়তো আমি জানতাম না, কিন্তু আমার একটা ধারণা ছিল বেসিক কিভাবে প্রোডাক্ট প্রমোট করতে হয় বা পোস্টিং করতে হয়। আচ্ছা আচ্ছা। ছিল মোটামুটি, কিন্তু আমি যেহেতু আমার নিজের কোনো ওই বিজনেসটা আর দাঁড় করাইতে পারি না, সেজন্য আমি আর ওখান থেকে কন্টিনিউ করতে পারি না, কোয়াইট করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। ওইটা কি কি প্রোডাক্ট ছিল এখানে? ওইটা হচ্ছে আমার আমি একটা ফার্ম করার চেষ্টা করছিলাম, টার্কি ফার্ম। তো এটা আচ্ছা আচ্ছা। উম, একেবারে ফাইনাল স্টেজে গিয়ে নষ্ট হয়ে গেছে। প্রায় আমাদের 8 লাখ টাকার মতো একটা বিনিয়োগ ছিল, আমরা কয়েকজন আচ্ছা আচ্ছা। বন্ধু এবং পরিবারের কিছু সদস্য মিলে করছিলাম। তো একেবারে আচ্ছা যখন আচ্ছা। ফাইনাল স্টেজে যাই, ডিম দেওয়া শুরু হয়েছে, বাচ্চা আমরা ইনকিউবেটর থেকে বাচ্চা নিব, এই সময় গিয়ে পুরোটা মানে ফার্মে 250 ইয়ে ছিল, টার্কি ছিল, সবগুলো একসাথে মারা গেছে ও মা, ডিম দেওয়া অবস্থায়। বিশাল লস হয়ে গেছে। আহ, দিয়ে
যাকে এখন আপনি যেভাবে চিন্তা করছেন, যেহেতু আপনি খুব ব্যস্ত সময় পার করেন, এর পাশাপাশি আপনি যদি বাংলাদেশ কেন্দ্রিক কোনো বিজনেস চিন্তা করেন, সেক্ষেত্রে তো এখানে আপনার প্রতিনিধির দরকার আছে। আপনি না হয় টেকনিক্যাল, জি আর্থিক বা বিজনেস স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে কাজ করলেন, কিন্তু ফিজিক্যালি তো কাউকে না কাউকে থাকতে হবে, তাই না? সেক্ষেত্রে জি আমি কাউকে। আসলে ওভাবে আমি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, আমি যখন আপনাকে একটু আজকে যেহেতু ওয়ান বাই ওয়ান আমরা আলাপ করার সুযোগ পাচ্ছি, আমি একটু শেয়ার করি। আমি হ্যাঁ, যখন অবশ্যই। ইন্টারমিডিয়েট পাশ করি তখন আমি একটা গোল সেট করি লাইফে, যে আমি পরিবারের আমার বলা ভালো যে আমার 99 আমার আব্বা মারা যায়, তখন আমি ক্লাস 7 এর ছাত্র। তো এরপরে আমার পরিবারের হাল ধরে ধরেন আরো 4-5 বছর সময় লাগে আমার বড় ভাইয়ের। তো উনি এখন একজন সরকারি কর্মকর্তা। তো এর ভিতরে যে সময়টা, তখন আমরা একটা খুব ক্রাইসিসের ভিতরে ছিলাম। আমার আব্বা আচ্ছা। আমার মতো একজন প্রবাসী ছিলেন, হুম। আনফরচুনেটলি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। দেশে গেছিল চিকিৎসা নেওয়ার জন্য, এর ভিতরে মারা যায়। যাই হোক, তারপরে আচ্ছা, আমি আচ্ছা। একটা স্বপ্ন দেখি যে আমি নিজে নিজে প্রতিষ্ঠিত হব। কিন্তু আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, আমরা যদি বলি যে আমি পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করতে চাই, একেবারে এটাকে হেসে উড়াই দেন। আপনারা যেরকম পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, শিখছেন, একটা স্টেজে গেছেন পড়ালেখা শেষ হইতে হইতেই, এরকম সময় কিন্তু আমাদের আমরা ওইভাবে করে পাইনি, হয়তো ওই পরিবেশটা পাইনি, এই জন্য একটু স্ট্রাগল বেশি করতে হয়েছে। তো হুম। যেগুলো সাধারণ যেগুলো অর্ডিনারি জব আছে, এগুলোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে আগে বলবে যে আপনি যদি দারোয়ানি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে বলবে হুম। আপনি পড়ালেখা আগে শেষ করতে হবে, একটা শেষ করে ফেলতে হবে, পার্ট একটা শেষ। তো হুম। এই ক্ষেত্রে আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এসএসসি পরে আমি নিজের খরচ নিজে চালাবো, এরকম। তবে এটা টিউশনি আচ্ছা, হবে আচ্ছা। না। আমি হুম। হুম। টিউশনি জিনিসটাকে একটু করতাম, এটা আমি কাউকে ছোট করি না। যে আমার কাছে মনে হচ্ছে যে পড়ালেখাটা এটা টাকার বিনিময়ে, এটা আমার কাছে ইয়া হয় না আর কি। তো আমি শেষ আচ্ছা, আচ্ছা। পর্যন্ত সংগ্রাম করতে করতে দেশে একটা স্টেজে আমি যাই, যে পড়ালেখাও চলছিল, কাজও চলছিল, এরকম করতে করতে একটা স্টেজ পর্যন্ত যাওয়ার পরে আহ, এই এই যে আমি বর্তমানে যে জবটা করতেছি, এই জবটার আমার কাছে একটা অফার আসে, যে বাইরে একটা জব আছে, বাইরে যাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। তখন তারাও কিন্তু আমাকে ওই কন্ডিশনটাই দিছে, যে আমার লাস্ট সেমিস্টারে, তখন আমি অনার্স লাস্ট সেমিস্টারে, হুম। তখন তারাও একই কন্ডিশনটা দিছে, গেলে ইমিডিয়েটলি যাইতে হবে, এবং গেলে পড়ালেখা নাই, এটা একটা আচ্ছা, আচ্ছা। সাইট ক্লিয়ার করতে হবে। যে গিয়ে আপনি 6 মাস পরে এসে আপনি ফাইনাল পরীক্ষা দিবেন বা অ্যাসাইনমেন্ট দিবেন বা পড়ালেখার টেনশন থাকবে, তাহলে হবে না। এই আচ্ছা, আচ্ছা। তখন আমার কাছে, আমি বিভিন্ন প্রেক্ষাপট পরিবেশ সবকিছু মিলাই আমার কাছে মনে হয়েছে যে আমি যে লেভেলের স্টুডেন্ট বা আমি যে লেভেলে আছি, বা আমার পরিবারে আমাদের যে যারা একটা পর্যায়ে গেছে, তারা পড়ালেখা শেষ করার পরও আরো 4-5 বছর স্ট্রাগল করছে মাস্টার দেওয়ার পরও, তারপরে কোন রকম একটা পরিবার সংসার চালাচ্ছে, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে এই সুযোগটা নেওয়া উচিত। এবং আমি এই হুম। জায়গায় আজকে যে কোম্পানিতে আছি, ওই কোম্পানিতে জয়েনিং করি। 2012 সালে আমি এখানে আসি, এবং আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ প্রায় 9 বছরের মতো আমি এখানে এই জবে আছি। বাকিটা আচ্ছা, আচ্ছা। আল্লাহ রিজিকে যতদিন রাখছেন, আল্লাহ ভরসা। তো এখন আমি যেটা বলতে চাই, যে আপনি যেটা বলছেন যে আমি যদি এখন বিজনেস করতে চাই, তাহলে তো আমি যেহেতু দেশের বাইরে আছি, আমাকে দেশে যদি বিজনেস করতে চাই তাহলে প্রতিনিধি সেট করতে হবে, আবার এখানেও যদি করতে চাই তাও যে আমি প্রতিনিধি ছাড়া পারবো তার কোনো না, ইয়ে নেই, কারণ কারণ আমি আপনি তো সেভাবে সময় বিজি ম্যানেজ আছি, করতে পারবেন না। ম্যানেজ করতে পারতেছি না। তো আমার স্বপ্ন আছে যে আমি নিজেও প্রতিষ্ঠিত হব দেশে একজন এন্টারপ্রেনার হিসেবে, এবং পাশাপাশি কিছু আমাদের এটা বাইরের হোক বা আত্মীয় স্বজনের ভিতরে হোক বা চেনা জানা, যে কিছু তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে। সাপোর্ট যদি তারা যদি কাজ করতে চায়, এরকম সাপোর্ট দিয়ে আমি তৈরি করার জন্য একটা স্বপ্ন আছে, বাকিটা আল্লাহ ভরসা। এখন আপনি মানে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, নতুন করে যেটা চিন্তা করছেন, কোনো আইডিয়া? আমি আসলে আমাদের কয়েকজনের সাথে অলরেডি আলাপ আলোচনা করতেছি, যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে একটা মার্কেটিং করলে আমরা ভালো করতে পারি, এরকম একটা সম্ভাবনাময় কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে কক্সবাজার যেহেতু আমাদের কাছে, এবং আমাদের কক্সবাজারের শুটকির একটা ভালো একটা আছে, সুনাম আছে সারা হুম। দেশে, এবং মার্কেটও আছে। হুম। হুম। আমি ওইটা নিয়ে ফোকাস করার চেষ্টা করব। পাশাপাশি
কিছু সিজনাল প্রোডাক্টও আসে, এগুলোও চেষ্টা করব। এবং যদি আমি যদি শুরু করতে পারি ইনশাল্লাহ, আমি এখনো ওই পর্যায়ে আছি যে আরো আলোচনার ভিতরে যে কিছু আত্মীয় স্বজনের ভিতরে পড়ালেখা করতেছে, এরকম কেউ কাজ করতে চাইতেছে বা নিডি, এরকম আমি কিছু ট্যালেন্ট খুঁজে খোঁজার চেষ্টা করতেছি। যদি তাদেরকে এরকম করে পাই, অথবা যদি আমার যদি এখানে রিজিক যদি শেষ হয়, আমাকে যদি ফিরতে হয়, তাহলে ইনশাল্লাহ আমি কিছু ইনভেস্ট করে প্রয়োজনে বাইরে থেকে কিছু প্রোডাক্ট এনে কাজ করব। আমার মূলত আমি এখনো পর্যন্ত ওইটাই গাইডলাইন পুরোপুরি আমার যে আপনি যেটা বলছেন যে এটা কিছু একটা বেস করে শুরু করতে হবে, আমি বেসটা এখনো ঠিক করতে পারিনি, এটা হচ্ছে কথা। আমি এখনো অ্যানালাইসিস এর ভিতরে আছি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আপনাকে ছোট্ট করে একটু বলি। সেটা হচ্ছে আহ, আপনি অলরেডি যেহেতু কয়েকটা প্রোডাক্ট চিন্তা করতে পারছেন, বা কাদেরকে নিয়ে করবেন, কিভাবে করবেন, একটা চিন্তা যেহেতু আপনি অলরেডি অ্যাডভান্স করছেন, সুতরাং অনেকটাই কিন্তু আপনি আগাইছেন। কারণ মেন্টালি তো যে কোনো একটা ব্যবসা করার আগে মেন্টালি কিন্তু প্রিপারেশনের একটা বিষয় আছে। ওই জায়গাটাতে যে আপনি ক্লিয়ার, এটা আমি বুঝতে পারলাম। দ্বিতীয় যে বিষয়টা লাগবে ব্যবসা শুরু করার জন্য, এখানে একটু স্টাডি করার দরকার আছে। আপনি যেটা রিসার্চের কথা বলছেন আর কি, যে আসলে আমি কোন প্রোডাক্টটা নিয়ে করব। আপনার শুটকির যে প্রোডাক্ট, এটা কিন্তু আমি সাপোর্ট করলাম এক বাক্যেই, কারণ এটার আসলেই অনেক ডিমান্ড আছে। ইভেন আপনি যদি ওই শুটকিটা ঢাকায়ও সেল করেন, সেইখানেও আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। ইতিমধ্যে শুটকি নিয়ে ভালো করছে, আমি আমি কিন্তু জানি এরকম কয়েকজনকে যারা আপনার প্যাকিং, অ্যাটলিস্ট দুইজনকে আমি জানি, যারা হচ্ছে প্যাকিং করে নিয়ে আসে, তো ওইখান থেকে চিটাগং থেকে নিয়ে আসে, এনে তারা হচ্ছে নিজেদের মতো প্যাকিং ব্র্যান্ডিং করে তারপরে তারা হচ্ছে বাজারজাতকরণ করছে, এবং এটা বেশ ভালোই করছে ওরা। আর আপনি যদি আরেকটু স্টাডি করে আরেকটু গুছায় ভালো কোয়ালিটি মেনটেন করে কম্পিটিটিভ প্রাইস সেট করে করেন, ডেফিনেটলি এটার একটা বাজার আছে। এখন যেই প্রোডাক্টটি আমরা করব না কেন, এইটার উপরে ওই যে বলছি যেটা, যে ডিমান্ড আছে কিনা বাজারে, কোথা থেকে নিয়ে আসতেছেন, আপনি সবচেয়ে বেস্ট প্রাইসটা নিয়ে পাচ্ছেন কিনা ক্রয়ের ক্ষেত্রে। কারণ ক্রয়ের ক্ষেত্রে যদি আপনি ভালো প্রাইস না পান, তাহলে বিক্রয় করে প্রফিট করাটা তো আসলে টাফ হবে। জি। তো এই বিষয়গুলা নিয়ে প্রাইমারি স্টাডি যেমন দরকার আছে, পাশাপাশি এখনকার সময় তো অনলাইনের আসলে মানে বিকল্প নাই বললেই চলে। বর্তমান যে সিচুয়েশন, এখন তো অনলাইনের একটা ইয়ে লাগবে। তো সেইখানে আপনি চাইলে কিন্তু একটা ই কমার্স শপও তৈরি করতে পারতেন, আবার আপনি ফেসবুকের মাধ্যমেও করতে পারেন। কোনটা বেটার হবে? ই কমার্স শপ যদি আপনি করতেন, ধরেন হয়তো বা আপনার বাজেট আছে, তারপরেও আমি এই মুহূর্তে আপনাকে শপের দিকে যাইতে কিন্তু ডিসকারেজ করব। এর কারণ হচ্ছে, একটা শপ তৈরি করে সেইটার মাধ্যমে যে পরিমাণ মানুষের কাছে আপনি পৌঁছাবেন একটা ওয়েবসাইটের থ্রুতে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ফেসবুকের মধ্য দিয়ে এর চেয়ে বেশি পরিমাণ মানুষের কাছে কিন্তু পৌঁছাইতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ ফেসবুক আহ ব্যবহারটা কিন্তু এইখানে অনেক বেশি জনপ্রিয়। মোটামুটি যারা এখানে ইন্টারনেট ব্যবহার করে, এর আহ, আমার মনে হয় যে মোর দেন 99% হবে তারা কিন্তু ফেসবুকের ব্যবহারকারী হচ্ছে বেশি। মানে ধরেন শুধু তার কাজের জন্য অথবা প্রফেশনাল কাজে ব্যবহার করা, এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনার ফেসবুক ব্যবহার করে। তো এটার একটা পজিটিভ সুবিধা আমরা নিতে পারবো, যেহেতু মানুষ ফেসবুকে আছে। আমরা যদি ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে আমাদের প্রোডাক্টের অফার পাঠাই, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু ভালো করব। তবে এই জায়গায় আপনি যদি ভিডিও গুলা দেখেন, আমি কিন্তু কয়েকটা চিন্তা ভাবনার জায়গা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি। এক নাম্বার আমি বলছিলাম যে প্রোফাইল দিয়ে আমরা করব না মার্কেটিং, আমরা পেজ দিয়ে করব। আপনার নিশ্চয়ই মনে আছে এটা। হ্যাঁ, ভিডিওতে জি। কিন্তু এই জি। বিষয়টা নিয়ে আমি কিন্তু বুঝাইয়া বলছি যে কেন আমরা প্রোফাইলে না, আমরা পেজের মাধ্যমে করব। কারণ পেজ হচ্ছে একটা দোকান। ধরেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকতো, ওয়েবসাইটের ই কমার্স ওয়েবসাইট থাকতো, তাহলে ওইটা কিন্তু আপনার অনলাইনে একটা দোকান। হ্যাঁ, তো এখানে ফেসবুকেও পেজ এবং পেজের আন্ডারে সব তৈরি করা, এটা কিন্তু একটা দোকান। আপনার একটা ওয়েবসাইট এই মুহূর্তে দরকার আছে কিনা, আমি কিন্তু আপনাকে একটু আগেই ডিসকাস করছি যে ই কমার্স ওয়েবসাইট করে যেটা করা, সেটার খুব একটা প্রয়োজন নাই। কিন্তু আপনার আহ একটা অনলাইন ঠিকানা এস্টাবলিশ করার জন্য এবং লং টার্মে বিজনেসটা করার জন্য ডেফিনেটলি একটা ছোট্ট ওয়েবসাইট আপনার লাগবে। কিন্তু সেটার জন্য এখনই অনেক বেশি ড্রাইভ করতে হবে না। তাহলে আগে বেশি দরকার কোনটা, একটা পেজ কিন্তু আপনার দরকার।
এখন এই পেজের নাম কিভাবে আপনি দিবেন? ডেফিনেটলি আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, যেহেতু এটা ফুড রিলেটেড আইটেম, তাহলে আপনি এই রিলেটেড একটা নাম কিন্তু এখানে দিতে পারেন। এখন এই নামটা কি আপনার শুটকির পেজ কি শুটকি নামেই হইতে হবে? বিষয়টা কিন্তু এরকম না। আপনি একটা বাংলা নামও যদি সেট করেন, ব্র্যান্ডেবল একটা নাম সেট করেন, সেটাও কিন্তু হইতে পারে। অনেকে কিন্তু নামের উপরে চিন্তা করে যে নাম সুন্দর হলে বোধহয় অনেক কিছু হবে। আসলে ওই যে আমরা জানছি না যে নাম কিন্তু মানুষকে বড় করে না, মানুষের কর্মই কিন্তু নামকে একসময় ব্র্যান্ডে পরিণত করে দেয়। যেমন আপনি দেখেন গুগল, গুগল যে ব্র্যান্ড, এইটা গুগল শব্দের আসলে কি তেমন কোনো মানে ডিকশনারি ওয়ার্ড ওভাবে আছে? অ্যাপলের আপেল কি আর তারা ওভাবে কি ইউজ করতেছে? হ্যাঁ, ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন বা শাওমি বলেন, এই জাতীয় বিষয়গুলো আসলে এগুলো কিন্তু এক একটা নাম, যেটা মানুষের মুখে চলতে 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 এখন কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। তো আপনার একটা পেজ তৈরি করা দরকার, আপনার মাথা থেকে একটা নাম নিয়ে, ছোট সাইজের একটা নাম নিয়ে আপনি হচ্ছে ব্র্যান্ডেবল একটা নাম নিয়ে আপনি জাস্ট শুরু করেন। পেজের নামের ক্ষেত্রে আপনার বিজনেসের নাম, এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে তা না, তুলনামূলক ছোট সাইজ রাখবেন। আর এখনই ওয়েবসাইটের দিকে না গেলেও আপনি একটু যখনই নামটা চুজ করবেন, তখনই ওই ওয়েবসাইট ওই পেজের নামে একটা ডোমেইন আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। মানে আপনি ওয়েবসাইট করলেন না, ডোমেইন সংগ্রহ করবেন। এর কারণ হচ্ছে, ধরেন আপনি একটা ব্র্যান্ড তৈরি করলেন, আমি স্পেসিফিক নাম না দিয়ে আমি ধরেন বলছি যে চিটাগং এর শুটকি ধরেন পেজ, এটা হচ্ছে আপনার ধরেন নাম, আমি জাস্ট এমনি বলতেছি আর কি। এখন এই নামটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে চিটাগং এর শুটকি .com-টা আছে কিনা এটাও দেখার আপনার একটা প্রয়োজন আছে। এখানে আমি একটা পরামর্শ পেয়ে দিলাম। এটা কেন? কারণ হচ্ছে, আপনি আপনার যে ব্র্যান্ডটা এটা নিয়ে যখন ফেসবুকে আপনি প্রচারণা শুরু করবেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস যাবে, ততদিনে কিন্তু এই ব্র্যান্ডের একটা পজিটিভ অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হবে, সবাই কিন্তু এটা সম্পর্কে জানবে, কারণ আপনি তো সেভাবেই প্রচারণা করবেন। করার পরে যখন এটা ডিমান্ড তৈরি হয়ে যাবে, এটা ব্র্যান্ডেবল হয়ে যাবে, ততদিনে সামওয়ান এলস যদি এই ডোমেইনটা নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়বেন। যেটা আমরা দেখছি, যেমন facebook.com.bd, বাংলাদেশে সামওয়ান নিয়ে নিছে, এটা নিয়ে কেস টেস্ট করে কত কাহিনী করতে হচ্ছে। তো এরকম আপনার ছোট্ট ব্র্যান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক যেহেতু আপনি বিজনেস করবেন, তাহলে স্টার্টিংটা থাকবে হচ্ছে যে আপনি আপনার যে ব্র্যান্ড নেমটা নেবেন, আপনি একটা নাম নেন, এটা যদি বাংলা নামও হয় তাতেও কোনো সমস্যা নাই, নিয়ে এবার এইটার আপনি ডোমেনটা আছে কিনা এটা একটু সার্চ করবেন। যদি আপনি দেখেন যে আপনার পেজের নাম এবং এটার বিপরীতে আপনি যে ডোমেনটা চাচ্ছেন সেই ডোমেনটাও আছে, তাহলে শুধু ডোমেনটা আপনি রেজিস্ট্রেশন করে ফেলে রাখবেন। আপনার তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তাই না? জি জি, ওয়েবসাইট আছে বলতে ডোমেইন আছে। মানে ডোমেইন আছে, এটাকে ডোমেন, আমি এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই। জি আচ্ছা আচ্ছা, তাহলে ডোমেন এবং হোস্টিং নেওয়া আছে। সেই ক্ষেত্রে জি আপনার যে হোস্টিংটা আছে, সেইখানেই আপনি কিন্তু এই যে আপনার ব্র্যান্ডের যে ডোমেনটা সেটা হোস্ট করতে পারবেন, নতুন করে কিন্তু আপনার হোস্টিং লাগবে না। হ্যাঁ, আমি যতদূর আমার মনে পড়ে আপনি সম্ভবত 2 GB হোস্টিং নিয়েছিলেন। হ্যাঁ, সরি, না সম্ভবত এটা 2 GB। 2 জিবি না, এটা আপনি একটা 1200 টাকা একটা ডোমেইন হোস্টিং এর একটা প্যাকেজ দিছিলেন পোর্টফোলিও যারা করতে চায় তাদের আচ্ছা, জন্য, তাহলে ওইটা ওয়ান নিয়েছিলাম। জিবি হ্যাঁ, তাহলে 1 GB ওইখানে নেন। ওইখানে আমি আমি একটু অ্যাড করে দিই, যেহেতু আপনি এটাতে আসছেন আবার পরে যেহেতু আসতে না হয়, এটাতে আমি নিজে নিজে ওয়ার্ডপ্রেস এর কিছু সাইট ওখানে অ্যাড করার চেষ্টা করেছি ডাটা বেজে। পরে দেখা গেছে যে 3-4টা হয়ে গেছে ডাটাবেস। তো আমি এগুলাকে ওইভাবে করে ম্যানেজ করতে পারতেছি না পুরোটাই, যেহেতু আমার এই ধরনের কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। পরে দেখি আমার ওখানে প্রায় 60-70% যেটা এটা অলরেডি ইউজ হয়ে গেছে, যে 1 জিবির। কিন্তু এটা আহ, কিভাবে করে ম্যানেজ করবো, যদি আপনার পক্ষ থেকে আচ্ছা, কোনো সহযোগিতা পেতাম। শুধু শুধু সি প্যানেল এবং ইনস্টলেশন পর্যন্ত ভিডিও আমি দিয়ে রাখছিলাম, কিন্তু এরপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা ওয়েবসাইট কিভাবে বানাবেন নিজে নিজে তেমন কোনো কোডিং না জেনেই এই বিষয়ের ভিডিও ক্রিয়েশন আমার চলতেছে অলরেডি। সম্ভবত 7টা বা 8টা ভিডিও আমি রেকর্ড এবং এডিটিংও করে ফেলছি।
তো এগুলো সব মিলিয়ে হয়তো আরো আরো কয়েকটা ভিডিও হবে, এগুলো আমি পাবলিশ করে দিব খুবই রিসেন্ট সময়ে। তাতে যেটা হবে, আপনি নিজের ওয়েবসাইট নিজে নিজে আপনি তৈরি করতে পারবেন। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছিলাম, যে যখন আপনি ওইটা জেনে যাবেন, তখন আপনার বিজনেসের জন্য যে ওয়েবসাইটটা আপনি করবেন, আপনি কিন্তু যদি একটু ডিপলি মনোযোগ দেন, আমার ওই ভিডিওটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন যেটা আমি দিব আর কি, উইদাউট কোডিং, সেটা দিয়েও আপনি কিন্তু আপনার বিজনেসের ওয়েবসাইটও কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, প্রাইমারি যে বিষয়গুলো আপনার লাগবে। তো সেখানে আমি যেটা বলছিলাম যে আপনার পেজের নাম এবং একটা ডোমেইন আপনি হচ্ছে সিলেক্ট করে রাখবেন। ফিউচারে আপনি ওয়েবসাইট বানাবেন, বা ডোমেইনটা আপনার এখনই দরকার আছে, কারণ হচ্ছে ডোমেইন যদি সামওয়ান এলস নিয়ে নেয়, তাহলে আপনার এই যে ব্র্যান্ডিং এর পিছনে আপনি যে শ্রম, সময়, কিছু ক্ষেত্রে অর্থ আপনি ব্যয় করবেন, সেটা ফিউচারে আপনার জন্য কিন্তু একটা প্রবলেম হবে, যে আপনি আপনার পছন্দ মতো নামের ওয়েবসাইটটা পাচ্ছেন না, এরকম হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়, হ্যাঁ, তাইলে আপনার নামটা আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা দ্রুত নিয়ে নেন। এখন আসেন, অলরেডি আমি কয়েকটা নাম সিলেক্ট করে রাখছি এবং এভাবে করে পেজও কয়েকটা বানিয়ে রাখছি আমি নিজে। আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা ফাইন, পাবলিশ করি নাই কারণ হ্যাঁ। আর এই পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, পেজের যে লোগো, ব্যাকড্রপ, হ্যাঁ, বা অ্যাবাউট এক্স ওয়াই জেড সেটিংস যা আছে, এভরিথিং তো আমাদের ইয়ের মধ্যে রেকর্ড করা আছে, ওখান থেকে তো আপনি অলরেডি এই বিষয়গুলো আপনি বুঝেনি। এই বিষয়গুলো আসলে কঠিনও না কিন্তু। এবার আসলে হচ্ছে যে আপনি যদি ফেসবুক মার্কেটিং এ আহ, এই জায়গাগুলা তৈরি করেন, তাহলে এরপর কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক ধরনের গাইডলাইন আপনার লাগবে। আপনি একটা জিনিস জানতেন কিনা জানি না, আমি আপনাকে কনফিডেন্সও দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার কোনো স্টুডেন্ট যদি চায় যে নিজে কোনো একটা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক শপ তৈরি করে সে বিজনেস করবে, এফ কমার্স করবে, তার বিজনেসের করার সময় যেই ধরনের বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতাগুলো লাগে, বা বিজনেস স্ট্র্যাটেজিক্যাল পরামর্শের জায়গায় যে সহযোগিতা লাগে, এটা কিন্তু আমি করব, এবং এটার জন্যও কিন্তু আমাকে আলাদাভাবে কনসালটেন্সি ফি দিতে হচ্ছে না। আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে আমার প্রতিষ্ঠানের, সেটা থেকে আমরা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিই। কিন্তু আপনি যদি চান যে আপনি নিজে এটা করবেন, সেক্ষেত্রে আপনার এই যে কনসালটেন্সি দেওয়া বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এই বিষয়গুলা কিন্তু আমরা এই আপনি যে অলরেডি আমাদের কোর্সে আছেন সেখান থেকেই কিন্তু আমরা দিব। তাহলে এটা আপনার জন্য কিন্তু ধন্যবাদ একটা, স্যার। হ্যাঁ, পজিটিভ বিষয় হবে, যে আপনি নিজে নিজে অনেক কিছু কিন্তু করতে পারবেন। হ্যাঁ, পূর্ণাঙ্গ প্রসেসেই আমি কিন্তু আপনাকে হেল্প করব। তাহলে বলছি যে স্টাডি করে আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেলেন, এন্ড দেন এটাকে সাজান। সাজায় রেগুলার পোস্ট কিছু করা শুরু করার আর কি, আপনি নিজে পারলে করেন, অথবা যারা আছে অন্যরা, এদেরকে দিয়ে আপনি করেন। আর ফেসবুক মার্কেটিং এ যে বিভিন্ন, যেমন পেজ, গ্রুপ বা ইভেন্ট গুলা আছে, শপ কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করছি। এখন আপনি অলরেডি পেজ ক্রিয়েট করছেন বলছেন, গ্রুপ কি কখনো আপনি ক্রিয়েট করছেন, বা শপ কি জি, ক্রিয়েট করছেন? সব ক্রিয়েট করি নাই, গ্রুপ গ্রুপ আমার ক্রিয়েট করার অভিজ্ঞতা আছে, বেশ কিছু গ্রুপও আমার আছে। এবং সব ক্রিয়েট করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে লাইসেন্সগত কোনো সমস্যা আছে কিনা, যে ব্র্যান্ডের নাম এটা রেজিস্টার্ড কিনা, যে দেশে চলবে ওই দেশে, এই ধরনের আমার কিছু কিছু একটা সমস্যা মনে আচ্ছা হয়েছে। এটা কি আপনি একটু আমাকে ক্লিয়ার করবেন কিনা? আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি একটু বলতে পারি আপনাকে, সেটা হচ্ছে একেবারে শুরুতে আপনি যখন স্টার্ট করবেন, সেই সময় আপনার যদি কোনো সেরকম ট্রেড লাইসেন্স নাও থাকে, বাংলাদেশে আপনি এটা করতে পারবেন, ওমানে কিন্তু এটা পারবেন না, বা অন্যান্য কান্ট্রিতে এটা কিন্তু আপনি পারবেন না। তবে ট্রেড লাইসেন্স করাটা কিন্তু খুব বেশি টাকার বিষয় যে তা না। যেমন সিটি কর্পোরেশনের ভিতরে যদি আপনার করতে হয়, তাহলে এখনকার সময়ে এসে হচ্ছে আপনার আহ 5 থেকে 6 হাজার টাকার মতো লাগবে। অ্যাকচুয়াল ফি আরো কম, 3-3.5 হাজার টাকা, কিন্তু এখানে কিছু এক্সট্রা কস্টিং এর বিষয় থাকে হুম। বাংলাদেশে, সেই জন্য 5-6 হাজার টাকার মতো আপনার লেগে যাবে। কিন্তু যদি আপনি ঢাকার বাইরে, যেমন পৌরসভা টাইপের বা ইউনিয়ন পরিষদ থেকে আপনি করেন, তাহলে আমার জানা মতে আপনার 1.5-2 হাজারের মধ্যেই আপনার ট্রেড লাইসেন্স করা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আচ্ছা, দুইটাই। আপনি যেহেতু আমাদেরকে
টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, আমি একটু আলোচনার ভিতরে নিয়ে আসি যে যারা ফেসবুকে অনলাইন শপ ক্রিয়েট করতেছে, তাদের ক্ষেত্রে কি ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ের যে লাইসেন্স গুলো আছে, ট্রেড লাইসেন্স গুলা, এগুলোর তো ভ্যালু অনেক কম, এগুলা দিয়ে কাজ করা যায় কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? যাবে যাবে, আপনি করতে পারবেন। হ্যাঁ, কারণ অনলাইনে তো আসলে মানে বর্ডারলেস। যেমন আমার পার্সোনাল বিজনেসের যে অভিজ্ঞতা, আমার আইটি ফার্মের, ধরেন আমি ঢাকা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়েছি, হ্যাঁ, ট্রেড লাইসেন্স নিয়েছি। এখন আমি চিটাগং এ করতে পারবো না। আমি একসময় আমার বিজনেসকে এক্সপ্যান্ড করছিলাম চিটাগং এ, তখন আমার চিটাগং থেকে আলাদা করে ট্রেড লাইসেন্স নিতে হয়েছিল চিটাগং সিটি কর্পোরেশনে। কারণ এগুলো হচ্ছে ফিজিক্যাল বিজনেস। কিন্তু যখন আপনি অনলাইনের থ্রুতে কোনো বিজনেস করবেন, তখন আসলে আপনার ওই জায়গায় জায়গায় ট্রেড লাইসেন্স করার যে প্রয়োজনীয়তা, এটা নাই। ফিজিক্যালি কিন্তু লাগতো। হ্যাঁ, তো আপনি কোন একটা জায়গায় ট্রেড লাইসেন্স করে সেটা দিয়ে আপনি সারা বাংলাদেশ ব্যাপী বিজনেস করবেন, এতে কোনো সমস্যা অনলাইনের থ্রুতে করলে নাই। তাহলে আপনি করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা, তাহলে আপনি নাম সিলেকশন হইলেই তো ওই নামে আপনি একটা ট্রেড লাইসেন্স করে ফেলতে পারতেছেন। আর ট্রেড লাইসেন্স করলে আপনি কিছু সুবিধা ভোগ করবেন, যেমন আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, বা আপনি যখন অনলাইনের থ্রুতে মানুষের অর্ডার নেবেন, তখন নিশ্চয়ই আপনি চাইবেন কোন একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিতে, বিকাশ, নগদ, অথবা যদি কার্ডের পেমেন্ট নেন, এই জাতীয় সবগুলো একসাথে নিলে আপনার লাগবে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। কিন্তু যদি আপনি শুধু বিকাশ অ্যাকসেপ্ট করেন বা শুধু নগদ অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার গেটওয়ে লাগবে না। শুধুমাত্র মার্চেন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও যদি আপনি স্টার্ট করেন, যে পার্সোনাল বিকাশ দিয়েও আপনি শুরু করেন, করতে পারবেন, সমস্যা নাই। এখানে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি আপনি আহ, আপনার পেমেন্ট গুলা শুরু থেকে একটা ই কমার্সের মধ্য দিয়ে কার্ডের পেমেন্ট নিবেন, বিকাশের নিবেন, তারপর হচ্ছে আপনার নগদে নিবেন, রকেটে নিবেন, মানে মোবাইল ব্যাংকিং এবং কার্ড, ব্যাংকের কার্ড, সবগুলাই যদি আপনি অ্যাকসেপ্ট করতে চাইতেন, তাহলে এটার জন্য পেমেন্ট গেটওয়ে লাগে আর কি। তো এরকম গেটওয়ে বাংলাদেশে আছে, আপনি এটা নিতে পারতেন। কিন্তু আপনার জন্য প্রাইমারি পর্যায়ে আমার মনে হয় যে এটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন পরামর্শ হবে আর না। কি, এই লাগবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বড় জোর আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। মার্চেন্ট অ্যাকাউন্ট খুললে কি হবে, মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে। তাহলে সামওয়ান যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে, তাহলে এটা অটোমেটেড ওই দিন ব্যাংকে চলে যায়, কয়েক ঘন্টার মধ্যে এটা ব্যাংকে ঢুকে যায়। এখন বড় যখন অনেক ট্রানজাকশন হবে, তখন ক্যাশ টাকা রিসিভ না করে, বা ওই পার্সোনালে থেকে আবার ওই যে যখন সেন্ড মানি করা বা ক্যাশ আউট করতে গেলে একটা খরচ তো ইনভলভমেন্ট আছেই। হ্যাঁ, তো সব মিলে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আপনি করতে পারেন। একেবারে শুরুতে আপনি যদি মনে করেন পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, সেটা দিয়েও আপনি করতে পারেন। তাহলে আপনার পেজ, যেমন প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টা শুরুতে বললাম, যে আপনার সোর্সিংটাকে, আমাদের মার্কেটে কোনটা ডিমান্ড আছে, কোথা থেকে সেই প্রোডাক্ট আপনি নেবেন, ভালো একটা প্রাইসে নিতে পারছেন কিনা, সোর্সিংটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই প্রোডাক্টটা আপনি অনলাইনে ডিসপ্লে করবেন। তো সেটা কি ওয়েবসাইটে ডিসপ্লে করবেন না শপে করবেন, মানে ফেসবুক পেজে করবেন, সেটা আমি বললাম যে শুরুতে ওয়েবসাইটটাকে আপনি অ্যাভয়েড করেন, ফেসবুক পেজ এবং শপ ক্রিয়েট করে সেইখানে ডিসপ্লে করেন। 3 নাম্বার হচ্ছে, এবার আপনি ডিসপ্লে করলেন, তাহলে তো এবার প্রচার প্রচারণার জায়গাটা আপনি আসবেন। আপনি ফ্রিতে প্রচারণা করতে পারেন, পেইডে করতে পারেন। সেইখানে যেভাবে আপনি মানুষের কাছে পৌঁছান, মানুষ যদি আপনার এই প্রোডাক্ট নিতে আগ্রহী হয়, তাহলে তো আপনার ইনবক্সে নক করবে। তখন কিন্তু একটা সাপোর্ট গাইয়ের প্রয়োজন আছে, যেটা আমি শুরুতে আপনার সাথে আলোচনা করছি। আপনি বলছেন যে সামওয়ানকে আপনি এটাতে অ্যাসাইন করবেন। এখন ধরেন সামওয়ান অর্ডার করবে, তাহলে তার পেমেন্ট না নিতে হবে, নিতে হবে না পেমেন্ট। জি জি। তাহলে এই কারণেই থার্ড আমরা আলোচনা করতেছিলাম যে পেমেন্টের জায়গাটাতে, যে আপনি একটা পেমেন্টের প্রসেস কিন্তু রাখতে হবে। ফোর্থ যে বিষয়টা আপনার লাগবে, সেটা হচ্ছে এখানে আহ, যেহেতু অনলাইনের মাধ্যমে আপনি ডেলিভারি করবেন, তাহলে আপনার যে দেশীয় প্রতিনিধি থাকবে, তাকে দিয়ে আপনি হচ্ছে একটু খোঁজ খবর নেওয়ায় ফেলবেন, যে কি কি কুরিয়ার সার্ভিস অপশন আছে, যেগুলার মাধ্যমে মোটামুটি আপনি যেই এরিয়াতে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে চাচ্ছেন, ওই এরিয়াতে তাদের সার্ভিস আছে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি যদি ঢাকাতেই শুধু বিজনেস করতে চান, সেক্ষেত্রে ঢাকায় তো আপনার সুন্দরবন আছে, এসএ পরিবহন আছে, ফুড পান্ডা আছে, পাঠাও আছে, অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে। এর মধ্যে যে কোনো একটা দুইটা আপনি চুজ করলেন।
আপনার হয়তো তখন একটা চার্ট আপনি তৈরি করে ফেললেন যে ঢাকার কোন এরিয়াতে পাঠাইতে গেলে কত টাকা খরচ হয়, কি পরিমাণ সময় লাগে, এরকম একটা আইডিয়া আপনার হয়ে গেল। আবার ঢাকার বাইরে যখন আপনি করবেন তখন কিন্তু আবার দেখবেন অনেক কাজ করবে না। অনেক কুরিয়ার সার্ভিস কিন্তু ঢাকার বাইরের সার্ভিস সেভাবে মেক করে না, অথবা মেক করলেও দেখা যায় কারো বেটার সার্ভিস, কারো একটু দুর্বল সার্ভিস। হ্যাঁ, সারা বাংলাদেশ তো আর সবাই কভার করে ফেলছে যে তা না। এই কারণে কুরিয়ার সার্ভিসের উপরেও আপনার একটা স্টাডির প্রয়োজন আছে। ধরেন মানে যেহেতু অনলাইনের মাধ্যমে করবেন, এখন সামওয়ান আইসা অর্ডার করে বসছে যে আমি বরিশাল থেকে অর্ডার করতে চাই। এখন সে বললো যে তাহলে কত টাকা আমার সেন্ড করতে হবে। তা আপনি প্রোডাক্টের দাম জানেন, ধরেন প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 1000 টাকা, কিন্তু এখন ডেলিভারি করতে যায় কত টাকা আপনার এই ডেলিভারি কস্টিং এ লাগবে আপনার কাছে জানা নাই, তাহলে আপনি কি করবেন? হয় আপনি একটা ভুল প্রাইস তার কাছে চাইবেন, অথবা আপনি হয়তো বলবেন যে আমি একটু খোঁজ নিয়ে নেই তারপর আপনাকে জানাচ্ছি। অনলাইনে যারা আপনাকে নক করে, এই মানুষগুলাকে যদি আপনি এরকম সময় নেন, এটা একটা নেগেটিভ বিষয়। কারণ হচ্ছে সে আপনার এখানে যেমন নক করতেছে, সে আরেকটু সময় পাইলে আরো 2-4 জায়গায় কিন্তু সে নক করবে অনলাইনে। আপনি যদি তাকে একটা সেটিং এর মধ্যে তার সমস্ত ইস্যুগুলা সলভ করে দিতে পারেন, তাহলে কিন্তু সে ডিসিশন মেকিং এ চলে যাবে। এখন আগে থেকে আপনার যদি স্টাডি করা থাকে, আপনার যদি জানা থাকে যে বরিশালে ডেলিভারি করার জন্য কোন সার্ভিসটা ভালো এবং কোনটা কত টাকা খরচ এবং কত দ্রুত দিতে পারবো। আবার আপনার যদি জানা থাকে খুলনার কি অবস্থা, আপনার যদি জানা থাকে চিটাগাং এর কি অবস্থা, তাহলে কোথাও আপনি হয়তোবা ব্যবহার করতেছেন এসি পরিবহন, কোথাও ব্যবহার করবেন সুন্দরবন, কোথাও আপনি ব্যবহার করবেন ফুডপান্ডা। এইরকম মানে যেইখানে যেটা সুবিধা হয় আর কি, যেইখানে যেটার খরচ কম এবং ইফেক্টিভ হয়। তো এই বিষয়টার জন্য একটা স্টাডির প্রয়োজন হয়। যারা ফেসবুক মার্কেটিং করে এর মধ্যে কিছু কিছু এন্টারপ্রেনিয়রদেরকে আমি শুরুর দিকে হোঁচট খাইতে দেখছি। এর কারণ হচ্ছে সে ধারণাও করে নাই যে এই পরিমাণ অর্ডার আসবে, এই কারণে সে সেভাবে রিসার্চ করে নাই। তারপরে অনেক অর্ডার চলে আসছে, এখন সে অর্ডার পাওয়ার পরে গেছে হচ্ছে গিয়া ডেলিভারি কোম্পানি খুঁজতে। তখন ওই খুঁজতে খুঁজতে কিন্তু তার সময় চলে গেছে, তাতে আবার কাস্টমাররা বিরক্ত হয়েছে। কারণ কাস্টমাররা কিন্তু সবসময় একটা তাড়াহুড়ার মধ্যে থাকে। ব্যবসায়ী অনেক ধৈর্যশীল, কিন্তু কাস্টমার কিন্তু এত ধৈর্যশীল না। হ্যাঁ, আর এমনিতেও আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানির কার্যক্রম, বিশেষ করে ই কমার্স কোম্পানিগুলোর কার্যক্রম এবং ডেলিভারি দিতে দেরি হওয়া, এই সকল কারণে বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি কিছুটা কিন্তু আপনার একটু নেগেটিভ বা একটু ভয় পায় এই অনলাইন থেকে অর্ডার করতে, যে প্রোডাক্ট কবে দিবে না দিবে। এই কারণে আগে থেকে রিসার্চ করে যিনি রেডি থাকেন তার জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে চতুর্থ যে বিষয়টা আপনাকে বললাম যে আপনার কিন্তু এই কোথায় আপনি হোম ডেলিভারি দিতে পারবেন সেটা ডিপেন্ড করছে ওই কোম্পানিগুলোর উপরে। এখন তাদের হোম ডেলিভারি সার্ভিস ওই এরিয়াতে আছে কিনা, যদি হোম ডেলিভারি না থাকে তাহলে কুরিয়ার অফিস পর্যন্ত আপনি ডেলিভারি করবেন। কোন এরিয়াতে আপনি করতে পারবেন, কত দূরে আছে তার আশেপাশে, এই বিষয়গুলো সম্পর্কে একটা স্টাডি করার প্রয়োজন আছে। এখন আপনি দেখলেন হচ্ছে যে কুরিয়ার সার্ভিসে ঢাকার বাইরে এক জায়গায় 150 টাকা চার্জ হবে, তাহলে আপনি যদি জানেন যে আপনার প্রোডাক্টের দাম 1000, পাশাপাশি 150 টাকা হচ্ছে আমার ডেলিভারি চার্জ লাগতেছে, তাহলে তাকে কিন্তু আপনি 1150 টাকা চার্জ করতে পারতেছেন, সাথে সাথেই কিন্তু বলে দিতে পারতেছেন। তো এই স্টাডিটাও কিন্তু লাগবে। পঞ্চম এবং শেষ যে বিষয়টা আমি বলবো, আমি কিন্তু এটার সাথে আরো অনেক সাব টপিকস এড করা যেত, বাট এই জায়গাতে আমি মেইন টপিকস গুলো আপনার মাথায় দিচ্ছি। এই প্রিপারেশন গুলো না নিয়ে আপনি নাইবেন না, নামলে দেখবেন আপনি অন্যদের মতো হোঁচট খাচ্ছেন। এই কারণে আমি আপনাকে সচেতন করার চেষ্টা করছি। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে ওই যে একটা সাপোর্টের যে মানুষটা বলছিলাম, বা আপনার যেই ব্যক্তিটা এখানে থাকবে, সে মেসেজের যেমন আদান প্রদান করে অর্ডার কালেকশনটা করলো, একইভাবে ডেলিভারি করার জন্য ধরেন আপনি এসে পরিবহনে দিয়ে দিছেন, এরপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় হয় যে আগামীকালকে যাওয়ার কথা কোনো কারণে যায় নাই, এরকম হয় কিন্তু। হ্যাঁ, একটু ডিলে হচ্ছে। যেমন এই লাস্ট ইয়েতে আমাকে আম পাঠাইছিল এক এক ভাই রংপুর থেকে, আমাদেরই ওই যে আপনি চিনবেন হয়তো, মিটিং এ ছিল তিনি। তো তিনি আমাকে আম পাঠাইছে, ধরেন
আমার এক্সাক্ট ডেটটা মনে নাই, ধরেন আজকে বিকেলে আমার কাছে হাতে আসার কথা, এটা আজকে বিকেলে আর আসে নাই, পরের দিন দুপুরে আসছে আর কি। হ্যাঁ, তো এটা নানান কারণে হইতে পারে, লকডাউন হইতে পারে বা বৃষ্টিপাত, নানান কারণেই কিন্তু ডিলে হইতে পারে। এখন কাস্টমার কিন্তু টেনশনে থাকে, তাহলে আফটার সেলসেও কিন্তু তাদেরকে কাস্টমার সাপোর্ট দিতে হয়। সেই জায়গাটাতে ধরেন একটা মানুষ বিকেলে পাওয়ার কথা, সে কিন্তু ফোন দিবে, সামওয়ান ফোনটা রিসিভ করবে এবং তাকে কিন্তু এই কাস্টমার সার্ভিসটা দিতে হবে যে হয়তো লকডাউনের কারণে বা এই কারণে একটু ডিলে হচ্ছে, আপনি পাবেন নিশ্চিত। হ্যাঁ, এই যে একটু সান্ত্বনা দেওয়া, এটাও কিন্তু একটা কাস্টমার সার্ভিসের অংশ, বা কোনো একটা ইস্যু হচ্ছে কিনা সেটা সলিউশনটা করে দেওয়া। তাহলে একটা সাপোর্টিং স্টাফ আপনার কিন্তু লাগছে। এটার সাথে একটা সম্পূরক বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে আপনার ওই যে আমি যে অ্যাডভান্স মেসেঞ্জারের কথা বলছিলাম, রোবোটিক মেসেজের কথা যেটা বলছিলাম, এটা আপনার কিন্তু প্রয়োজন পড়বে। এটা আপনার এই জায়গাটা, এই স্টাডিটা আপনার করতে হবে। আপনি এটা এখনো স্টাডি করছেন কিনা জানি না, আমি কিন্তু এখনো এটার ভিডিও দেই নাই অনলাইনে, বাট এটা আমি দিয়ে দিব অল্প সময়ের মধ্যে। এই এই বিষয়টা দেখার পর এখন যদি আপনি পেজ ক্রিয়েশন বা বেসিক জায়গায় আছেন, ভিডিও অল্প সময় দিয়ে দিলে ওইটা একটু স্টাডি করে আপনার একটা মেসেঞ্জার রোবটও সেট করতে হবে। কারণ হচ্ছে যত শুরুতে তো আর আপনি 3-4 জনের নিয়োগ করতে পারবেন না। হ্যাঁ, যে শিফট করে করে 24 ঘন্টায় সার্ভিস দিবে, একটা ব্যক্তি হয়তো আপনি সেট করলেন, একটা ব্যক্তি তো আসলে 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না। সেক্ষেত্রে ওই মেসেঞ্জার রোবট সেট করে রাখলে সুবিধা হয় কি, মানুষ যখনই নক করবে অটোমেটেড রিপ্লাই পাবে। তো অটোমেটেড রিপ্লাই যদি সে পায়, তাহলে সে কিন্তু লিস্ট একটা আশ্বস্ত হইলো যে না, তার বক্তব্যটা পৌঁছাইছে এই পেজের কাছে। হয়তো এই মুহূর্তে কেউ লাইভে নাই, যখন লাইভে আসবে তখন তার সাথে যোগাযোগ করবে। কি কি মেসেজ দেওয়া যেতে পারে, এবং এইগুলাকে আমরা বলি হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। একটা বিজনেসের মধ্যে এফএকিউ থাকে না, প্রায়ই মানুষ যেই ধরনের কোশ্চেন গুলা করে আর কি, ওই কোশ্চেন গুলাকে সংগ্রহ করে আমরা হচ্ছে এখানে লিখে রাখবো আর কি। তাহলে কি হবে, ওই কোশ্চেন গুলা দেওয়া থাকবে, যার যেটা কোশ্চেন আছে ক্লিক করবে, ওটার উপরে উত্তরটা অটোমেটেড মেসেঞ্জারে চলে যাবে। এই জায়গাটা, এইটা একটা দারুণ প্রয়োজন পড়বে আপনার। এটা এটা করে নিলে তাহলে আপনার মোটামুটি হচ্ছে গিয়া একটা অটোমেটেড সিস্টেমে আপনার হবে। তাহলে 5টা বিষয় কিন্তু বলছি। আপনার সোর্সিংটাকে নিয়ে স্টাডি করে রিসার্চ করে সঠিক সোর্সিংটা করতে হবে। প্রোডাক্ট চুজিং এরও বিষয় আছে এবং ভেন্ডর চুজিং এরও বিষয় আছে। কম্পিটিটিভ প্রাইসে এখান থেকে কালেক্ট করার বিষয় আছে। ডিসপ্লে করার জন্য ফেসবুক পেজ এবং শপ, এই 2টা জায়গা লাগতেছে। পেজ ক্রিয়েশন আপনি জানেন, শপটা এখনো করেন নাই, তাহলে শপ কিভাবে তৈরি করতে হয়, শপে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, এটার একটা ডেমো আপনি মানে করা শুরু করেন। 2-1টা পেজ আপনি নষ্টই করেন, সমস্যা কি? কারণ ফেসবুক পেজ করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? তৃতীয় হচ্ছে যে আমি এখন অর্ডার নেওয়া শুরু করব, তাহলে মানুষ তো আমাকে পেমেন্ট করবে। সেই পেমেন্টটা কিসের মাধ্যমে করবে, পেমেন্ট আমি কিভাবে রিসিভ করব, এইটার সলিউশনটা করেন। আপনি কি মার্চেন্ট অ্যাকাউন্টে করবেন নাকি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে করবেন, সেই জায়গাটা রেডি করেন। হ্যাঁ, বিশ্বস্ত কাউকে দিয়েই করতে হবে, টাকা পয়সার বিষয় এখানে। চতুর্থ বলছে হচ্ছে যে ডেলিভারির বিষয়টা, আপনার এরিয়া কতটুকু এবং সেই এরিয়াতে আপনি কিভাবে সার্ভিস প্রোভাইড করবেন, কাকে দিয়ে সার্ভিস প্রোভাইড করবেন, এটা নিয়ে স্টাডি করে একটা চার্ট রেডি করে ফেলেন। এবং ফাইনালি হচ্ছে কাস্টমার সার্ভিসের জন্য যে 1জন বা 2জন ব্যক্তি, একজনের যদি হয়, এর সাথে যদি আপনি মেসেঞ্জার রোবট অ্যাড করেন, তাহলে এই 5টা স্টেপের মধ্য দিয়ে আপনার মোটামুটি নিজস্ব যে অ্যাপ কমার্স বিজনেসটা আপনি করতে চাচ্ছেন, এইটার একটা পূর্ণাঙ্গ সেটআপ কিন্তু আপনার রেডি হয়ে যাবে। আশা করি আপনি এই এই স্টেপ বাই স্টেপ প্রসেস গুলা বুঝতে পারছেন, এবং আপনার ব্রেইনে এখন কিছু কাজ আসছে কিনা, যে আমার এখন এই কাজগুলা, এই প্রিপারেশন গুলা নেওয়া উচিত, মানে এরকম কিছু কাজ আপনি পাইছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। জি, আমি আসলে আপনি যেগুলো বলছেন এর ভিতরে আহ, একটা বিষয়ে একটু ডাউটফুল ছিলাম, সেটা হচ্ছে ডেলিভারিটা। ডেলিভারিটা আমি এখনো পর্যন্ত বাংলাদেশের যে কুরিয়ার সার্ভিস সিস্টেম, এটার উপরে আমারও উম, বেশ খারাপ কিছু অভিজ্ঞতা আছে অতীতে। তো সেক্ষেত্রে এগুলা আমাদের বিজনেসের একটা এফেক্ট ফেলতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত। যে আমরা হয়তো কাস্টমারকে বললাম, কমিটমেন্ট দিলাম যে কমিটমেন্টটা
তাদের সার্ভিসের কারণে একটু ডিলে হয়ে গেল বা অন টাইম তারা ডেলিভারিটা পাইলো না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি শুরু থেকেই আমি একটা ট্রেড লাইসেন্স নিয়ে তারপরে আমি বিজনেসটাকে শুরু করতে চাই, সেটা যাতে কোনোভাবে কোনো ধরনের আইনি কোনো এর ভিতরে না আসে, যে অবৈধ বা এই ধরনের কোনো কথা যেন না আসে। এবং পেমেন্ট গেটওয়েটা যেটা বলছেন সেটাও আমি একটা ব্যাংকিং চ্যানেলকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টকে এখানে রাখতে চাই। এভাবে করে আমি চিন্তা ভাবনা করতেছি, এবং অলরেডি আমি একজনকে মনে মনে ইয়ে করে নিছি যে ওনাকে দিয়ে ট্রেড লাইসেন্সটা নিব, এবং ওইভাবে করে অ্যাকাউন্টটা হবে। সবকিছু আমার এক ধরনের একটা প্ল্যানিং এর ভিতরে আছে। বাকিটা আহ, ওনাদের সাপোর্ট হওয়াটা হচ্ছে দেশের, আমি কাউকে একজন সেট করতে পারাটাই হচ্ছে এখন ফ্যাক্ট। আমি ওইটার জন্য এখন অপেক্ষায় আছি বিশ্বস্ত বিশ্বস্ত একজনকে লাগবে, এবং যে মোটামুটি আহ ফেসবুক বা ফেসবুক মার্কেটিং বুঝে, একটু স্মার্ট একটা পিপল হলে ভালো আর কি। হুম? যে অ্যাটলিস্ট ধরেন স্মার্টফোনটা ভালো চালাইতে পারতেছে, বা ল্যাপটপ যদি থাকে সেটা একটু চালাইতে পারতেছে। হ্যাঁ, এই এই জায়গাগুলো একটু স্মার্ট হলে সুবিধা হবে আপনার জন্য আর কি। এখনকার সময় মোটামুটি যারা একটু পড়াশোনা করছে এরা সবাই স্মার্টই। আপনি একজনকে একটু বিশ্বস্ত দেখে আপনি সিলেক্ট করেন। তাহলে এই 5টা স্টেপ আপনি নিশ্চিত করেন। হ্যাঁ, আর ট্রেড লাইসেন্স করলে আপনি ওই ট্রেড লাইসেন্সের বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন, সমস্যা নাই। আর নিয়ার ফিউচারে আপনি যদি যায় চান যে আপনি ই ক্যাবের মেম্বারশিপ নিব, আমি ই কমার্স অ্যাসোসিয়েশন যেটা আর কি, সেটাও আপনি নিতে পারবেন। ট্রেড লাইসেন্স থাকলে বাকি সবগুলা বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে আর কি। তবে একেবারে ডে ফার্স্টে আপনার সবকিছু করতে হবে এমন না, স্টেপ বাই স্টেপ আপনি আস্তে আস্তে করে করবেন, এইটা ভালো হবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে সোর্সিং এর ক্ষেত্রে বলে রাখি, যে কতগুলা আইটেম নিয়ে বা কতগুলা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করবেন, এটার উপরে আপনার চিন্তা ভাবনা কি আপনি একটু বলেন, তারপর আমি আপনাকে একটু পরামর্শ দেব। আমার আমি যেটা বলছি স্যার, চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আমি প্রাইম একটা দুটা আইটেমকে আমি প্রাইম আইটেম হিসাবে নিব। এর বাইরে মার্কেটে অ্যানালাইসিস করতে থাকবো যে আর কি কি আমাদের নেওয়া যায়। আমাদের কিন্তু দেশে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যেগুলা ট্রেডিশনাল মার্কেটিং আছে, তাদের কিন্তু কারো প্রোডাক্ট কিন্তু কম, আবার তাদের কিন্তু ভালো একটা গুডউইল আছে, আবার কারো প্রোডাক্ট কিন্তু অনেক বেশি, তাদেরও কিন্তু মার্কেটে একটা গুডউইল আছে। তো আমার কথা হচ্ছে আমি আমি যদি কভার করতে পারি, আমি যাদেরকে প্রতিনিধি নিয়োগ করব, অথবা আমি নিজেও যদি এক্ষেত্রে ইনভলভ হয়ে সরাসরি আসি, তা আমার ক্যাপাসিটির ভিতরে যতটুকু সম্ভব আমি বেস্ট কোনো কোয়ালিটি প্রোডাক্ট যদি পাই এবং ডিমান্ডেবল, আমি এটা অ্যানালাইসিস করে আমি এটাকে বাড়াতে চাই। এরকম প্রথমে আমি এক দুটা তিনটা চারটা প্রোডাক্ট সিলেক্ট করবো, এরপরে ইনশাল্লাহ এটাকে ধীরে ধীরে বাড়াবো, এরকম চিন্তা ভাবনা আছে আমার। আচ্ছা ফাইন, না আপনার তাহলে এটা ঠিক আছে, ম্যাচুরিটি ঠিক আছে। সেটা হচ্ছে যে আপনি 1 থেকে 3টা প্রোডাক্ট আপনি করতে পারেন, হ্যাঁ, এতে সমস্যা নেই। আহ, মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্ট গুলা সিমিলার ক্যাটাগরির কিনা। ধরেন আপনি শুট কি করতেছেন, পাশাপাশি যেন আবার ড্রেসের প্রোডাক্টও না আসে আর কি, অথবা কসমেটিক্সও যেন না আসে। তাহলে হবে কি, যদি ড্রেস, কসমেটিক্স এবং শুটকি 3টা কিন্তু ভিন্ন ক্যাটাগরির বিজনেস, 3টার কাস্টমার শ্রেণীও কিন্তু ভিন্ন, হ্যাঁ, 3টার বিজনেস স্ট্র্যাটেজিও কিন্তু ভিন্ন। তো সেই জায়গাটা এইভাবে যদি আপনি করেন, তাহলে এটা কিন্তু দেখবেন যে অনেক বেশি প্রোডাক্ট ভেরিয়েশন থাকার ফলে আপনি কিন্তু হাঁপায় উঠবেন এবং ভালো করাটা টাফ হবে। আপনি যদি এমন হয় যে আমি কাপড়ের বিজনেস করতেছি, ধরেন ফর এক্সাম্পল আমি 3 পিস নিয়ে কাজ করতেছি, 3 পিসের সাথে আমি হয়তো আহ আহ, মেয়েদের আরো কি আছে তার কিছু, যেমন 3 পিস যারা পরে এর সাথে হয়তো একটু গয়না থাকতে পারে, বা আহ, আহ, ফিতা, চুড়ি, এই জাতীয় বিষয়গুলো থাকলো। এটা হচ্ছে কিন্তু রিলেটেড বিষয়। হ্যাঁ, এভাবে আপনি করবেন। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, যেটা বলছিলাম তাহলে, মানে ভিন্ন ক্যাটাগরিতে চলে যাবেন, সেম ক্যাটাগরির মধ্যে থাকেন। যদি আপনি মনে করেন যে শুটকি করবেন,
তাহলে এটার সাথে কখনোই কসমেটিক্স মিলায় না। তাইলে হবে কি আপনার যে পেজটা, ফুড রিলেটেড পেজটা কোনো ফুড ফুড এটা হতে পারে যে একটা সময় যে আপনার 3টা ভিন্ন ক্যাটাগরির বিজনেস আপনি করছেন, আমার পরামর্শ থাকবে 3টা ভিন্ন পেজ দিয়ে করবেন। জি, আমি এরকমই চিন্তা ভাবনা করতেছি। যদি আমাকে আপনি যে ক্যাটাগরি বলছেন যে আমি যদি ফুড থেকে যদি গার্মেন্টসে যাই অথবা গার্মেন্টস থেকে যদি কসমেটিকে যাই, তাহলে আমি এটার জন্য আলাদা আলাদা করে আমি পেজ করবো এবং আলাদা করে মার্কেটিং করবো, আলাদা ব্যক্তির কাছে আমি এটাকে দায়িত্ব দেব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটা, কারণ এগুলা প্রত্যেকটারই কাস্টমার শ্রেণী, বিজনেস স্ট্র্যাটেজি, ভেন্ডর টেন্ডর এভরিথিং কিন্তু আলাদা। একটার সাথে আরেকটা মিক্স করলে কাস্টমাররাই বরঞ্চ কনফিউজড হয়ে যাবে যে এখান থেকে আসলে আমি কি নিব। তো কাস্টমারদেরকে কনফিউজড করা তো আমাদের উদ্দেশ্য না, বরঞ্চ তাদেরকে কত সহজে তাদের প্রোডাক্টটা আমরা তাদেরকে দিতে পারি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো তাহলে সিমিলার ক্যাটাগরির 1 থেকে 3টা প্রোডাক্ট হইতে পারে, বাট একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করাটা আমি খুব বেশি রেকমেন্ড করব। যে আপনি রিসার্চ করে দেখলেন যে ভালো, আপনার কাছে হয়তো আছে অল্টারনেটিভ 1 2 3টা প্রোডাক্ট, আর আমি টেস্ট করব কোনটা ভালো হয় সেটা নিয়ে আমি ড্রাইভ করব। আহ, কারণ হচ্ছে যত প্ল্যানিংই আমরা করি না কেন, আপনি যখন মার্কেটে বিজনেসটা শুরু করবেন, শুরু করার পরে 7 দিন 10 দিন বা 1 2 সপ্তাহ সময়ের মধ্যেই কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন এই প্রোডাক্টটার ডিমান্ড কি পরিমাণ আছে অথবা নাই, বা আপনি কতটুকু ভালো করবেন বা না করবেন। এটা মানে রাস্তায় না নামলে তো আর রাস্তা চেনা যায় না। হ্যাঁ, তো এখানে অনলাইনের সুবিধা এটাই যে অফলাইনে একটা বিজনেস স্টার্ট করতে চাই যে বিশাল আয়োজন করে তারপরে নামতে হয়। এবার যদি বোঝাও যায় যে আমি তো ভুল জায়গায় নামছি, কিন্তু আর ফেরত আসার সুযোগ নাই। কিন্তু অনলাইনে কিন্তু এই সুযোগটা আছে, কারণ অনলাইনে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। এমনও হতে পারে যে আপনি ভেন্ডরের সাথে আলোচনা করে তার কাছেই প্রোডাক্ট আছে, আপনি ওইটার ছবি টবি নিয়ে মার্কেটিং শুরু করে দিয়েছেন। এটা কিন্তু হইতে পারে অনলাইনের ক্ষেত্রে। হ্যাঁ, সেলস হচ্ছে তার সাথে চুক্তি আপনার এরকম যে সেলস হবে, সেলস হলে আপনি তার কাছ থেকে সংগ্রহ করে তারপরে আপনি দিচ্ছেন। এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে হয়। বা খুবই অল্প কিছু স্যাম্পল আপনি আপনার কাছে রাখছেন, সেগুলো নিয়ে আপনি কাজ করছেন, এরকমও কিন্তু হয়। তো অনলাইনে অনেক ফ্লেক্সিবল ওয়েতেই করা যায়, কিন্তু কাস্টমারকে কনফিউজ যেন আমরা না করি। আহ, 1টা 2টা আইটেম বা একাধিক হইলে সিমিলার ক্যাটাগরির আইটেম, যেটা একই রকমের নিড মানুষের ফুলফিল করবে, সে ফুড মানে ফুড রিলেটেড, হ্যাঁ, বা ড্রেস মানে ড্রেস রিলেটেডই, কসমেটিক্স হলে কসমেটিক্স রিলেটেডই, এরকম শুরু কিন্তু এটা। বাট 1 2 বছর যখন আপনার চলে যাবে, যখন আপনার ব্র্যান্ড অলরেডি মানুষ জানে শোনে, আপনার কাছ থেকে মানুষ নিতে পছন্দ করতেছে, হ্যাঁ, একটা অবস্থান আপনার তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আপনি আশেপাশের যে ক্যাটাগরি গুলো আছে ওগুলাকেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তখনকার সময় করলে কিন্তু সমস্যা না, বাট স্টার্টিং এই যদি আপনি করতে চান তাহলে এটা কিন্তু কনফিউজিং হবে এবং হবে, এই জায়গাটাও একটু খেয়াল রাখবেন আপনি। তাহলে মোটামুটি স্টার্ট করার ক্ষেত্রে অনেকগুলা বিষয় কিন্তু আমরা অবতারণা করলাম, আলোচনা করলাম। এই প্রিপারেশন গুলো নিয়ে আমরা কিন্তু এখনো মার্কেটিং পার্টের যে আলোচনা বা এগুলাকে কিভাবে আমরা প্রমোট করব, বা একটা স্ট্র্যাটেজির যে জায়গা, সেইখানে এখনো আজকে আমরা আলোচনায় গেলাম না। কারণ হচ্ছে প্রাইমারি বিষয়গুলা আগে রেডি হলে তারপর আমরা ওইদিকে যাব, কারণ আমরা তো একটা প্রসেসের মধ্যে আছি, এমন না যে আজকে সবকিছু হয়ে যেতে হবে, বাট একটা প্রসেসের মধ্যে আছি, স্টেপ বাই স্টেপ ওই বিষয়গুলা নিয়েও আলোচনা করব এবং ভিডিওতেও থাকবে, এবং আমরা প্রয়োজনে আবার বসবো একসাথে, বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে প্রাইমারি আপনার ব্যবসাটা করার জন্য কি কি বিষয় টাচ করতে হবে, কি কি বিষয় মাথায় রাখা দরকার, এর একটা গাইডলাইন আপনি পেয়েছেন। এই বিষয়গুলো আপনি ইমপ্লিমেন্ট করার জন্য স্টেপ নেওয়া শুরু করেন আর কি। আর আপনার আরো এই যে আলোচনা করলাম এর মধ্য দিয়ে বা ফেসবুক মার্কেটিং রিলেটেড আরো কোনো কোশ্চেন আছে কিনা? একটা বিষয় আমার জানা আছে, সেটা হচ্ছে ফেসবুকের যে বিজনেস পেজের ক্ষেত্রে আলাদা কোনো ফেসিলিটি আছে কিনা আমাদের? আহ আলাদা ফেসিলিটি বলতে? আলাদা ফেসিলিটি বলতে আমি আমি যদি এখন কোনো ধরনের পেমেন্ট ছাড়া কোনো কিছু ছাড়াই আমি এখন পেজ ক্রিয়েট করতে পারতেছি, এটাকে প্রমোট করতে পারতেছি, প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, সব ক্রিয়েট করতে পারতেছি, সব আছে। এরপরেও বিজনেস পেজটা কেন
ফেসবুকে কি ফেসিলিটি নিয়ে আসছে বা কি ফিচার আছে তাদের কাছে? আচ্ছা, ধরেন আপনি তো এইরকম পোস্ট আপনার প্রোফাইলেও করতে পারতেন, হ্যাঁ? তো কিন্তু প্রোফাইলের কোনো পোস্টকে কিন্তু আপনি বুস্ট করতে পারবেন না কখনো। প্রোফাইলে বিজ্ঞাপন হয় না, হ্যাঁ? ইভেন গ্রুপেও আপনার ডিরেক্ট গ্রুপেও আপনি বিজ্ঞাপন করতে পারেন না, কিন্তু পেজের মধ্যে হচ্ছে আপনি বিজ্ঞাপন করতে পারেন। পেজটাকে ফেসবুক প্রফেশনাল বিজনেস সেন্সেই হচ্ছে পেজটাকে তৈরি করে, হ্যাঁ? পেজটার ব্যবহারটাই এরকম। তো পেজে আপনি প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করুন, পেজের সাথে আপনি শপ এড করতে পারতেছেন। পেজের সাথে আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস না হয়ে আমার মতো আইটি সার্ভিস টাইপের হইতো, তাহলে আপনি সেই সার্ভিস গুলাও কিন্তু অ্যাড করতে পারবেন। এরকম অপশন কিন্তু পেজের মধ্যে রয়ে গেছে। এবং ফেসবুকের যে কমার্স অ্যাকাউন্ট, অর্থাৎ কমার্স মানে তো ব্যবসা, ব্যবসায়িক লেনদেন কেন্দ্রিক যে অ্যাকাউন্ট গুলা, কার্যক্রম গুলা, এগুলাও কিন্তু পেজের সাথে সম্পৃক্ত, গ্রুপ বা আদার্স বা প্রোফাইল এগুলোর সাথে না। এই কারণে যখনই আপনি কোনো একটা ব্র্যান্ড, সেটা ব্যক্তিও হইতে পারে, সেটা একটা বিজনেস ব্র্যান্ডও হইতে পারে, যেটা আপনি কমার্শিয়াল পারপাসে করবেন, তখনই পেজের রিকোয়ারমেন্টটা আসবে। বিশেষ করে যে মেইন এটা হচ্ছে যে বিজনেস করতে হলে আপনার পেজ লাগতেছে। আর আপনি প্রমোশন ছাড়া তো আর হবে না। তো প্রমোশন, ফ্রি প্রমোশন, পেইড প্রমোশন। পেইড প্রমোশন মানে যে ফেসবুকের বিজ্ঞাপন, সেটা ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও কিন্তু হবে না। সুতরাং পেজ আমাদের কিন্তু লাগছে। আমি মনে হয় আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে পারি নাই। আমি যদি আবার আবার বলি একটু বলেন। যে এখানে এখানে একটা অপশন আছে যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাইছিলাম যে বিজনেস আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টটা। বিজনেস অ্যাকাউন্ট আর পেজ, আমরা যখন পেজ জি দিয়ে আমরা জি বিজনেস করব, হ্যাঁ, পেজ দিয়ে আমরা জি বিজনেস জি করব। এখন ধরেন আপনি ব্যক্তি, আপনার একটা ফেসবুক পেজ আছে, তো এরকম একটা দুইটা পেজ আপনি কিন্তু প্রোফাইল থেকেই ম্যানেজ করতে পারতেছেন, হ্যাঁ? কিন্তু ধরেন এমন হলো যে আপনার এই পেজের তো এডমিন আপনি, আপনি আমাকে অ্যাড করলেন বা সামওয়ান এলস কে অ্যাড করলেন, এবং আবার আরেকটা পেজ, আবার ওইটাতেও আমাকে অ্যাড করলেন, সামওয়ান এলস কে অ্যাড করলেন, তারপর আপনার আরো আরো একটা এক্সপানশন করলেন, আরেকটা পেজ করলেন। মানে এক সময় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আপনি কিন্তু গ্রুপ অফ কোম্পানির মতো বিজনেস বাড়াচ্ছেন, এক একটা বিভিন্ন কনসার্ন কিন্তু আপনি তৈরি করছেন। তো যখন আপনি আলাদা আলাদা পেজ তৈরি করছেন, আলাদা আলাদা বিজনেস তৈরি করছেন, একটু আগেই তো আমরা আলোচনা করতেছিলাম যে তিনটা ভিন্ন ক্যাটাগরি, তিনটা পেজে করব। তো যখন এরকম বড় হবে, তখন এই প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা ম্যানেজ করার কিন্তু একটা প্রয়োজন পড়ে। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট বলতে একটা বিষয় আছে ফেসবুকে, যেটা মাধ্যমে আমরা চাইলে একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে সবগুলা পেজকে আমরা ম্যানেজ করতে পারবো, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা অ্যাকাউন্ট, যেটার ভিতরে বসে আমরা যদি একটা না, আমরা যদি চাই 10-20টা পেজও আমরা ম্যানেজ করব একটা প্যানেল থেকে, এটা আমরা করতে পারবো। ইভেন ধরেন আপনার তিনটা পেজে তিনবার আমাকে এডিটর হিসেবে, বিজ্ঞাপন দাতা হিসেবে বা সাপোর্টিং স্টাফ হিসেবে অ্যাড করার কিন্তু প্রয়োজন পড়তেছে, যদি ইন্ডিভিজুয়াল প্রোফাইল থেকে বসে আপনি ম্যানেজ করেন। কিন্তু যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করেন, তাহলে আপনার ওই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার এমপ্লয়ির মতো কিছু ব্যক্তিকে সেট করে রাখতে পারেন। দেন আপনি কাকে দিয়ে কোন কাজটা করাবেন ওইটা আপনি অ্যাসাইন করতে পারবেন খুব সহজেই। যেমন আমার স্পেলবিটের বিজনেস অ্যাকাউন্ট আছে, এখানে আমার কয়েকজন এমপ্লয়ি এবং আমার পার্টনারদেরকে আমি সেট করে রাখছি। এখন আমি হয়তো, আমার এখানে 10টা পেজ আছে, আমি কাকে কোন কোন পেজটা কখন অ্যাসাইন করব, আবার কখন কার কাছ থেকে কোন পেজের অ্যাসাইন করা যে অ্যাক্সেস ছিল এটা নিয়ে নিব, এগুলো সব আমি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি ম্যানেজ করতে পারতেছি। বিজনেস অ্যাকাউন্টটা কি, কেন, কিভাবে এটাকে পরিচালনা করতে হয়, এর উপরেও কিন্তু একটা ভিডিও আমি দিছি, আপনি সম্ভবত ঠিক, এটা আমি মিস দেখছি করছেন। ভিডিওটা, কিন্তু না আমি এটা হ্যাঁ, দেখছি, দেখার পরও আমার কাছে এটা একটু ক্লিয়ার হতে পারতেছি না, যে আমার কাছে সিমিলার মনে হচ্ছে যে পেজ এবং বিজনেস অ্যাকাউন্টের এটা আমার কাছে সিমিলারই মনে হচ্ছে। হ্যাঁ, না, সিমিলার বলতে হচ্ছে পেজ তো হচ্ছে পেজের মধ্যে আপনি পোস্ট করতে পারতেছেন, বিজনেস অ্যাকাউন্টে তো আর পোস্ট করতে পারতেছেন না। বিজনেস অ্যাকাউন্ট দিয়ে পেজ ম্যানেজ করতে পারতেছেন। আপনি ব্যক্তি হিসেবে ম্যানেজ করবেন নাকি একটা ব্যবসায় হিসেবে ম্যানেজ করবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান। জি, বুঝছেন কিনা? এটা হচ্ছে right. এখন কারা করবে। এমনি তো ব্যক্তিগত ভাবে বিজনেস একটা দুইটা তিনটা পাঁচটা পেজ হলেও আপনার যে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু
কিন্তু যখন আপনি একটা এজেন্সির মতো হয়ে যান, ধরেন আমি আরো 10টা ভিন্ন বিজনেসকে আমি সার্ভিস দিব, এখন ইন্ডিভিজুয়ালি এক একজনের এডমিনে না যে আমি আমার কোম্পানির একটা বিজনেস অ্যাকাউন্ট খুললাম, খুলে আমি এবার রেদওয়ান ভাইয়ের বিজনেস পেজটা আমার, আপনার যে পেজটা আছে এটা আমার বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলাম, এক্স এরটা কানেক্ট করলাম, ওয়াই এরটা কানেক্ট করলাম, জেড এরটা কানেক্ট করলাম। তা আমার বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার বিজনেসের অফিস, তো এখানে আমার এমপ্লয়িরা বসে রয়েছে, এখন আমি এখান থেকে কাকে কোনটা অ্যাসাইন করব করতে পারতেছি, আনঅ্যাসাইন করতে পারতেছি, এরকম আর কি বিষয়টা। এবং বিজ্ঞাপন দিব, এখান থেকে আমি বিজ্ঞাপন দিতে পাচ্ছি। তার মানে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে একটা বিজনেস হাব, যেখান থেকে আমরা অনেকগুলা পেজ ম্যানেজ করতে পারতেছি। এখন জেনারেলি হচ্ছে আপনি যদি অন্য কোনো ধরেন ডিজিটাল মার্কেটিং শিখে বা ফেসবুক মার্কেটিং শিখে আপনি যদি কোনো ক্লায়েন্ট বেজে সার্ভিস প্রোভাইড করতে চান, যে 2-4-5টা ভিন্ন ক্লায়েন্টকে আমি সার্ভিস দিব, সেক্ষেত্রে একটা এজেন্সি তৈরি করার প্রয়োজন আছে। হ্যাঁ, যে এজেন্সির হয়ে আপনি এটা করবেন, তখন একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি অন্যান্য অনেকগুলা বিজনেসকে আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু ইন্ডিভিজুয়াল নিজের পেজগুলা ম্যানেজ করার জন্য বিজনেস অ্যাকাউন্ট ম্যান্ডেটরি না, বিজনেস অ্যাকাউন্ট ছাড়াও আপনি করতে পারবেন, শুধু ম্যানেজ করাটা কারণ ছাড়া আর কিছুই না। জি জি, তাহলে আমি যদি আমার আমি যেভাবে চিন্তা করছি, আপনি তো সেটা ক্লিয়ার হয়েছেন যে আমি খুব ছোট থেকে একটা শুরু করতে চাই, এক্ষেত্রে তাহলে আমাকে বিজনেস অ্যাকাউন্টের দিকে আপাতত চিন্তা না করলে চলতেছে। আমি যে আমার প্রোফাইল থেকে যে পেজ গুলো এখন ক্রিয়েট করতেছি এই ওগুলো মুহূর্তে দিয়ে আমি আপনার ম্যানেজ এটা করতে পারছি। প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, এই মুহূর্তে আপনার এটা না হলেও হচ্ছে। আর যখন লাগবে আপনি করতে পারবেন, কারণ ওইটাও ফ্রি, মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টাও ফ্রি। হ্যাঁ, আপনি করতে পারবেন যে কোনো সময় প্রয়োজন হবে। কিন্তু পরামর্শের জায়গা যেটা, আপনার এই মুহূর্তে বিজনেস অ্যাকাউন্ট করতেই হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই, যেহেতু আপনি নিজের বিজনেস নিয়েই আপনি আছেন আর কি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনি কিছু কিছু কনফিউশন যেগুলা দূর হলো হলো, আর আপনি ভিডিওগুলো আরো ইয়া করে দেখতে থাকবেন, আর যেই স্টেপ গুলা বললাম এগুলা নিয়ে একটু স্টাডি করেন। আর কোন বিষয়টাকে কতটুকু আগাইলেন আমাকে একটু টাইম টু টাইম চেষ্টা করেন ইনবক্সে বা গ্রুপে শেয়ার করতে, সেখানেও যদি কোনো এডিশন সাবস্ট্রাকশন লাগে আমি পরামর্শ দিব। এই বিষয়গুলা গুছায় আপনি রেডি হন, এরপর আমরা আরেকদিন সেটিং এ যাব, সেখানে যে আমি আপনাকে আজকে যেহেতু প্রিপারেশনের জায়গাটা মোটামুটি আলোচনা হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে প্রমোশনের জায়গাটা, মার্কেটিং এর জায়গাটাতে আরো কিভাবে বেটার করা যায় ওই জায়গাটাতে আমরা কথা বলবো। তাহলে আজকে এতটুকু রাখলাম নাকি? জি, ইনশাল্লাহ। যে অনেক ভালো থাকেন আপনি ইনশাল্লাহ। আপনার যে সময়টা হাতে আছে এই সময়টাকে কাজে লাগান আর কি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনি নিশ্চয়ই রিক্রিয়েশনও করবেন, কিন্তু এখনকার এই সময় এসে রিক্রিয়েশন তো আসলে কি করবেন ওমানে, বর্তমানে করোনা পরিস্থিতির কি অবস্থা আছে আমাকে একটু বলেন তো। করোনা পরিস্থিতি আমাদের দেশে তো ঈদের সময় এনজয় করার জন্য খুলে দিছে, এখানে ঈদের সময় টানা 4 দিনের একেবারে কার্ফিউ ছিল, আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারিনি। যার কারণে একটা পজিটিভ রেজাল্ট আসছে, এখন মোটামুটি নিউ কেস কম কম আসতেছে এবং রিকভারিটা অনেক বেশি হচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার একটা বিষয় আছে এখানে, ইকোনমিক্যালি কিন্তু কান্ট্রি গুলো এখন অনেক সাফার করতেছে, যার কারণে তারা তাদের সিটিজেন যারা আছে তাদের যারা তাদেরকে কাজে ইনভলভ করার জন্য বা তাদেরকে অর্থনৈতিক ভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্ল্যানিং করতেছে। এক্ষেত্রে প্রবাসীরা একটু বিপদের ভিতরেই আছে বলা যায়। তো সার্বিকভাবে করোনা পরিস্থিতি মোটামুটি এখানে বাংলাদেশে এসে এখন কিছুটা উন্নতি হচ্ছে। অনেকটা মাঝখানে ঈদের আগে সময়টাতে একেবারে সেম সেম হয়ে গেছিল অবস্থা বাংলাদেশের মধ্যে। তো এখন কিছুটা আচ্ছা উন্নতি আচ্ছা। হচ্ছে, ভালো আছে। হুম, আসলে সব জায়গায় মোটামুটি কম বেশি খারাপ অবস্থায় আছে আর কি। বাংলাদেশে তো অনেক দিন টানা লকডাউন ছিল, গতকালকে শেষ হলো এবং আজকে থেকে মোটামুটি সবকিছুই ওপেন আছে আর কি। বাট মৃত্যু হার তো বাড়তেছে প্রতিনিয়ত, কিন্তু আবার একেবারে ঘরে বসে থাকলেও মানুষের হচ্ছে না, কারণ আমরা তো আর অনেক বেশি উন্নত কান্ট্রি না, না যে বসে বসে খাবে মানুষ এরকম সুযোগও তো কম।
বা এখানে সোশ্যাল সিকিউরিটি বা গভর্নমেন্ট খাওয়াবে সেরকম আর্থিক অবস্থান তো নাই। তো সব মিলিয়ে আসলে বের হতেও হচ্ছে মানুষদের। আহ তো যাই হোক, প্রবাস থেকে দোয়া করবেন দেশের জন্য, আমরাও দোয়া করি আপনারাও সেখানে ভালো করেন। এটাই ইয়ে থাকবে আর কি। আর আপনার জন্য আমার আরেকটা পরামর্শ থাকবে, যেটা দিয়ে আমি আলোচনাটা শেষ করি, সেটা হচ্ছে আপনি যেহেতু অলরেডি কিছুটা আগাইছেন স্টাডির জায়গাটা, আর এখন যেহেতু প্রায় 2 উইকস আপনার হাতে সময় আছে, এই সময়টাতে আপনি আরো বেশি স্টাডি নিশ্চয়ই করবেন। তো এখানে আপনি যে বিষয়গুলা শিখতেছেন, জানতেছেন, বা আপনি এই যে বিজনেস করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যে প্রসেস গুলা আপনি নিচ্ছেন বা স্টেপস গুলা নিচ্ছেন, এই বিষয়গুলা নিজের মধ্যে শুধু সীমাবদ্ধ না রেখে মাঝে মাঝে এগুলার উপরে ছোট ছোট পোস্ট তৈরি করবেন। হ্যাঁ, পোস্ট তৈরি করে আপনি আপনার প্রোফাইলেও দিতে পারেন এবং গ্রুপেও আপনি শেয়ার করেন। এতে যেটা হবে যে আপনি যে এই বিষয়ে কাজ করতেছেন এটাও আপনার পরিচিত মানুষ জানলো, জানলে তো কোনো লস নাই, এটা তো আপনি তো খারাপ কিছু করতেছেন না। দেখা যাবে এইখান থেকেও অনেকে কিন্তু আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে চাইবে অনেক সময়। সেক্ষেত্রে কখনো যদি আপনি মনে করবেন যে কিছু ক্লায়েন্টকে আপনি কনসালটেন্সি দিবেন বা তাদের কিছু প্রমোশনে আপনি অংশগ্রহণ করবেন, এরকম কিছু কাজও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। না করতে চাইলে সমস্যা নাই, বাট একটা অবস্থান তৈরি করলে তো কোনো সমস্যা নাই, অল্টারনেটিভ একটা ইয়ে থাকলো। আরেকটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যেমন আমার সাথে শেয়ার করার ফলে আমি আপনাকে কিছু সাজেশন দিলাম না, একইভাবে আপনি জি, যখন জি। গ্রুপে এই বিষয়গুলো শেয়ার করবেন, গ্রুপেও তো আরো অনেকে আছে সিমিলার টাইপের বিষয়গুলো নিয়ে করছে, হয়তো একটু আগে শুরু করছে বা নতুন আছে। তো তারা কিন্তু আপনার এই বিষয়গুলা থেকে কেউ কিছু কিছু মানুষ আছে যারা উপকৃত হবে জেনে, কিছু কিছু মানুষ আছে আপনাকে কিন্তু আবার সাজেশন দিতে পারবে। তো যখন দেখা যাবে যে মানুষের কাছ থেকে আপনি কিছু পরামর্শ, 2 4 5 জন যদি একটা বিষয় নিয়ে কথা বলে, এক একটা টপিকস কিন্তু উঠে আসবে বা এক একটা পয়েন্ট কিন্তু উঠে আসবে। সেক্ষেত্রে আপনার হয়তো মনে হচ্ছে যে আমি মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড, বাট ওইখান থেকে একটা টপিকস উঠে আসছে, একটা ইস্যু উঠে আসছে, যেমন আজকে ডেলিভারি ইস্যুটা উঠে আসছে। তো এরকম ইস্যুগুলা উঠে আসলে এটার সলিউশন করে আগাইতে পারলে বরং আপনার জন্য কিন্তু ভালোই হবে। তো এই কারণে মাঝে মাঝে আপনি হচ্ছে এই পোস্ট গুলা করবেন, অন্যের উপকারও হবে, পাশাপাশি দেখবেন আপনার নিজেরও কিন্তু উপকার হবে। এটা করবেন একবারে। মানে যদি সাইলেন্ট অবস্থায় থাকেন তাহলে আপনি যে আছেন, আপনার যে একটা অস্তিত্ব আছে সেটাই তো বুঝা যাবে না। তো সেখানে আপনাকে আমি উৎসাহ দিলাম এবং পরামর্শও থাকলো, আপনি মাঝে মাঝে যাই শিখতেছেন, যখন যা শিখতেছেন চেষ্টা করবেন শেয়ার করবেন। হ্যাঁ, সবাই যদি শেয়ার করে তাহলে একে অপরের কাছ থেকে শেখার একটা সুযোগ তৈরি হয়। আর আপনি আস্তে 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 আপনি সিনিয়র হচ্ছেন, সিনিয়রদের তো একটা দায়িত্ব থাকে জুনিয়রদের প্রতি। কি বলে? হ্যাঁ, আর না, নলেজ আমি শেয়ার। এখনো সিনিয়র সিনিয়র হবো কেমনে? আমি তো এখনো পর্যন্ত আপনার ছাত্র হই নাই বলা যায়, যে আমি এখনো ডেফিনেটলি ধরেন, ওইভাবে করে শুরু করি না। আমাকে আর হ্যাঁ একটু আগাতে হবে, আর একটু শিখতে হবে ইনশাআল্লাহ। তারপর হ্যাঁ, আমি ধরেন চেষ্টা আপনি করবো। পেজ ক্রিয়েট করতে জানেন, অনেক মানুষ আছে পেজ ক্রিয়েট করতে জানে না। আজকে আমরা যে 5 স্টেপস নিয়ে আমি আপনাকে যে গাইড করলাম যে এই বিষয়গুলো আপনার জানা থাকা দরকার। এখন একটা ই কমার্স বা এফ কমার্স বিজনেস স্টার্ট করার জন্য স্টেপ গুলা কি বিলিভ করেন অনেকে জানে না, অথবা গুছায়া প্রত্যেকটা জায়গায় টাচ করা এটা অনেকে জানে না। তা আপনি এখন জানেন, আপনি এটার উপরে কিন্তু একটা পোস্ট করতেই পারেন এবং এটা কিন্তু কাজে লাগবে। তা এটাই বলছি যে নলেজ কিন্তু শেয়ার করলে লস নাই, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। বরঞ্চ এটা করতে যায় আপনি যে পোস্টটা লিখবেন, লিখতে যায় স্টেপ বাই স্টেপ প্রসেস লিখতে গেলে দেখবেন যে আপনার গঠনমূলক ভাবে কিন্তু লিখতে হচ্ছে, তখন আপনার ওয়েল অর্গানাইজড ওয়েতে কিন্তু আপনার এইটা থেকে যাচ্ছে। এই পোস্টটা কিন্তু ফিউচারে আপনারই আবার কাজে লাগবে। হ্যাঁ, তো এই জায়গাগুলাতে আপনি একটু গুরুত্ব দিবেন। এতে আপনারই বরঞ্চ লাভ হবে, আপনি দেখবেন একটা সার্টেন টাইম পরে আপনি রিয়েলাইজ করবেন। হ্যাঁ, সবাই সাইলেন্ট না থেকে আপনারা যারা মোটামুটি বিষয়গুলো নিয়ে স্টাডি করছেন, সবাই একটু সরব থাকবেন। আমরা মার্কেটিং এর পিপল, আমরা গুটায় থাকবো কেন, আমরা তো একটু সরবই থাকবো নাকি? মার্কেটিং এর পিপল তো গুটায় থাকার কোনো কারণ নাই, তাই না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে কাজটা করতেছি এটা একটা আইটি রিলেটেড কাজ, অনলাইন রিলেটেড কাজ, এবং এখনকার সময় অনলাইনের ডিমান্ড সবচেয়ে বেশি, সেইটা নিয়েই আমরা কাজ করছি। সুতরাং আমাদের তো এখানে শাই ফিল করার কোনো কারণও নাই, বা আমরা একটা খারাপ কাজ করতেছি তাও না। সুতরাং এটা নিয়ে আলোচনা করতে, ডিসকাশন করতে কোনো সমস্যা কিন্তু নাই।
আমি আমার কাছে এটা সবচেয়ে এখন ভালো লাগে এটাই যে আমি আপনাকে শুরুটা যেভাবে করছিলাম যে ওই জায়গাতে আসি, যে আমাদের হ্যাঁ দেশের যে প্রেক্ষাপট, যে পড়ালেখা শেষ করে 5-7 বছর বেকার থাকার পরে যে কোনো একটা কিছু দিয়ে শুরু করবে, সে কোনো রকম চালাবে, তার পিতামাতা বা পরিবারের একটা ভরণ পোষণের দায়িত্ব তার উপর থাকে। এই জায়গা থেকে বর্তমান যে সময়টা আসছে, সেই সময়টা আমি মনে করি যে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সোনালী একটা সময় আসছে। এই সময়টাতে ডেফিনেটলি। যারা ফ্রিল্যান্সিং করতেছে, তারা কিন্তু বাংলাদেশে বসে আমেরিকার ক্লায়েন্ট, আপনার ইউরোপ, আমেরিকা, কানাডা বা যে কোনো প্রান্তের ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে ওই মানের একটা ইনকাম তারা কিন্তু নিতে পারতেছে, যেটা বাংলাদেশের হ্যাঁ বাজারের মধ্যে যদি হিসাব করেন, একজন গ্রাফিক ডিজাইনার সে যদি একটা লোগো করে বা একটা বিজনেস কার্ড করে, সে হয়তো 100 টাকা 150 টাকা পায়। সেই জায়গায় সে হুম কিন্তু ওখানে অনেকে আছে $50 $100 কিন্তু চার্জ করতে চার্জ পারতেছে করতেছে। এজ পার এক্স্যাক্টলি। এজ পার ক্লায়েন্ট কি বলে কোয়ালিটি। এখন হুম এই জায়গাটাতে যে পরিবর্তনটা আসছে, আমি মনে করি যে এটা বাংলাদেশের আহ, যে সমস্যাটা আছে, যে আমি আমি বর্তমানে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে সেটা হচ্ছে বাংলাদেশের যে উম, আমাদের আইন শৃঙ্খলা বলেন বা সামাজিক যে সমস্যাগুলো আছে, এগুলো সবকিছুর মূলে কিন্তু একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব বা এক্স্যাক্টলি। বা আমাদের যে চাহিদা অথবা আমাদের যে মিনিমাম যে ইয়াগুলো আছে, রাইটস গুলো আছে, যেগুলো ফুলফিল করতে না পারার কারণে কিন্তু মানুষ বিপদে বা বিপথে হাঁটে। তো এখান থেকে আমি মনে করি যে এখন ভালো একটা সময় আসছে, সুযোগ আসছে, যে বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে বিশেষ করে, তারা তাদের স্টুডেন্ট লাইফে একটা আমি মনে করি যে এটা অনেকটা বাইরের দেশের কালচারের মতো, যে আপনি আর্ন করতে পারবে লার্নিং এর সাথে, যে লেখাপড়াও চলবে, সাথে সাথে সে ইনকামে যেতে হুম পারতেছে, এবং তাকে দেশের বোঝা হওয়া লাগতেছে না, পরিবারের বোঝা হওয়া লাগতেছে না। তো এই জায়গাতে আমি খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমাদের দেশও আগে যাবে এবং আমরাও ইনশাল্লাহ একজন এন্টারপ্রেনার হিসেবে তৈরি হতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার যে সুন্দর মেসেজ, হোপফুলি এই মেসেজ গুলা আমার মনে হয় যে নিজেদের মধ্যে না রেখা অন্যদের মধ্যে ছড়ায় দেওয়া উচিত। আমরা যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটা আমি যদি গ্রুপে শেয়ার করি বা ইউটিউবে শেয়ার করি, আপনার কোনো আপত্তি নাই তো নাকি? না, আমার কোনো অসুবিধা নেই। আমি আচ্ছা। আমি আমাদের বরাবরই আমাদের এনকারেজ করতে চাই, এবং আমি আমার আমার যারা আমি এটাই বলি যে আমার যারা ইয়ঙ্গার্স আছে, যে আমাদের এই রিলেটিভস এর ভিতরে যারা, আমি সুযোগ পেলে তাদেরকে এটাই বলি যে পড়ালেখা শেষ করে কাজ করবে এটা না, পড়ালেখার পাশাপাশি কিছু একটা করো। এবং এটা বাংলাদেশে বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এরকম সিস্টেম নাই যে আপনার পড়ালেখা শেষ করে আপনি কাজ করবেন। অন্য জায়গায় হচ্ছে আপনি 4 ঘন্টা কাজ করার জন্য সুযোগ দিবে আপনাকে। এটা আছে, তো আমরা এখনো আগাইতে পারতেছি না। আমাদের কি এমন একেবারে আহামরি কিছু করে দিয়েছি যে আমাদেরকে খালি পড়ার টেবিলে থাকতে হবে বা গাদা গাদা বই পড়ে তারপরে 5-7 বছর বেকার কাটতে হবে। এটা আমি এটাকে কোনোভাবে সাপোর্ট করি না, এবং সবাইকে এটাই এনকারেজ করি। এবং যখনই জানলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে একটা বিপ্লব বা নতুন একটা ট্রেন্ড আসছে, তখন আমি কিন্তু নিজে থেকে আগ্রহী হয়ে এগুলো জানার জন্য আপনাদের সাথে যোগাযোগ হ্যাঁ করি, বা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা মিডিয়া তাকে পাই। অনেকে যারা পোস্ট করে, আপনি যেটা বলছেন যে প্রচার হওয়ার কারণে কিন্তু অনেকে পাই, আসলে এটা সত্য। কিন্তু আমি অনলাইনে প্রচার করতেছি না, কিন্তু আমি যাদেরকে আমার সম্ভব সবাইকে এনকারেজ করার জন্য চেষ্টা করতেছি, ওয়ান বাই ওয়ান, অফলাইনে ফাইন ফাইন। নট আর অনলাইন। আর আপনার এই বুদ্ধি পরামর্শগুলো থেকে আপনি যদি পাবলিকলি সেভাবে এই মুহূর্তে নাও করতে চান, গ্রুপ তো সিক্রেট, এখানে তো আর এটা তো আর বাইরের কারো না। হ্যাঁ এখানে সবাই স্টুডেন্ট। লিস্ট ডিজিটাল মার্কেটিং 4.0 যে গ্রুপটা আছে এখানে আপনি শেয়ার করবেন। আপনার এই বুদ্ধি পরামর্শগুলা ডেফিনেটলি অন্যদের কাজে লাগবে। আর আমাদের এই ভিডিওটাও আমি দিব, অন্যদের অ্যাক্সেস দিব দেখার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে তারাও এখান থেকে কিছুটা আইডিয়া পাবে। বিশেষ করে আপনার চিন্তা ভাবনা গুলা থেকে তারা উদ্বুদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে রেদন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রাউড প্রবাসে থেকে কাজ করছেন, এবং আলটিমেটলি তো প্রবাসে মানুষরা প্রবাসে কিছু বানায় না, যাই করে সব তো দেশেই পাঠিয়ে দেন। এবং এটা আমাদের জন্য একটা বড় আহ মানে অবদান কিন্তু আপনাদের আছে, এটা সবসময় আমরা এটা মানি। গভর্নমেন্টও আপনাদেরকে যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করে। তো যাই হোক, ইনশাল্লাহ
সেখানে থেকেও আপনি যে আবার এই যে একটা আরো ইনোভেটিভ চিন্তা করতে পারছেন, এটা কিন্তু ওই তুলনামূলক একটু ফার্স্ট ওয়ার্ল্ডে থাকার ফলে আপনি কিন্তু দেখতেছেন যে মানুষ কিন্তু আমাদের দেশে আমরা যে পরিমাণ অলস সময় কাটাই বা যেভাবে যেই চিন্তা ভাবনা আমাদের 28-30 বছর খালি পড়তে হবে, তারপরে কেন 33 বছরকে 35 বানানো হবে না সরকারি চাকরির, সেগুলা নিয়ে ইয়ে করতে হবে। অথচ ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু 30-এর আগে মানুষ মিলিয়নিয়ার হয়ে বসে রয়েছে। কারণ হচ্ছে ওরা কলেজ স্কুল শেষ করে কলেজ পর্যায়ে থেকেই আর্নিং এর দিকে চলে গেছে। আর্নিং এবং পড়াশোনা মানে ওরা, আমরা যখন বেরোচ্ছি পড়াশোনা শেষ করে তখন তারা একটা সেটেলড অবস্থায় চলে গেছে বা একটা ভালো মোটামুটি একটা অবস্থান তৈরি করে ফেলছে ক্যারিয়ারের। এই জায়গাগুলাতে আপনি অ্যাড্রেস করছেন, আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়গুলা। ফাইন, তো অনেক ভালো থাকেন আপনি। ইনশাল্লাহ আজকে আমরা এখানে শেষ করলাম, আর আপনার প্রিপারেশন গুলো নিয়ে পরবর্তীতে আমার সাথে আবার নক করবেন, ফার্দার মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমি আসলে দুঃখিত যে আপনাকে 2-3 দিন ধরে টাইমলি রেসপন্স করতে পারি নাই, এর জন্য এটা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ইটস ওকে, ইটস ওকে। অনেক ভালো থাকেন, হ্যাঁ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।